গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কালিম্পংয়ে সীতাহরণ। আজ থাকলো অন্তিম পর্ব। বন্ধুরা, আজ গল্প শুরু করার আগে লেখকের দেওয়া এই বই সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। পাঙ্কদের নিয়ে একটি ছোট উপন্যাস লিখেছিলাম, নাম দিয়েছিলাম কালিম্পংয়ে সীতাহরণ। তখনই মনে হয়েছিল কাহিনীটি শেষ হলো না। তোমরা যারা আমার খুন খারাপি পড়েছো তারা এতদিনে অর্জুনকে চিনে গেছো। ওই গল্পে অর্জুনরা যে কাণ্ড করেছিল তার জেরটাতে গত পুজোয় আনন্দমেলায় লিখেছি চণ্ডীগড়ে গন্ডগোল। বই করার সময় মনে হলো দুটো উপন্যাস একসঙ্গে থাকলে পুরো ছবিটা স্পষ্ট হবে, তাই করা হলো। অতএব বুঝতে পারছো গল্পটা কিন্তু এখানে শেষ নয়, এর পরে আসছে চণ্ডীগড়ে গন্ডগোল। পাজামা, পাঞ্জাবি আর চাদর জড়িয়ে আবার সোফায় বসলো সে। পাঞ্জাবিটা খদ্দরের, অমলদার দেওয়া। এই কাপড়ের একটা পাঞ্জাবি ওর আছে। অর্জুন আলমারি খুলে ব্যাগ থেকে বইটা বের করলো। এখন তার আর ইংরেজির খটোমটো শব্দগুলোর অসুবিধা হচ্ছে না। শব্দের অর্থ না বুঝলেও পুরো বাক্যটা থেকে মোটামুটি একটা অর্থ অনুভব করা যাচ্ছে। তাতে বুঝতে পারছে বইটা খুব ইন্টারেস্টিং। অর্জুন ক্রমশ পাঙ্ক বইয়ের পাতায় ডুবে গেল। পাঙ্করা খুব দলবদ্ধভাবে বিচরণ করে। ওদের একটা সতর্ক চেষ্টা থাকে যাতে পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ না হয়। প্রত্যেকটা পাঙ্ক মাদক দ্রব্যের শিকার। তাদের মাদক অভ্যাস এমন মারাত্মক যে কেউ কোনো অবস্থায় দল ছেড়ে যেতে সাহস করে না, কারণ দলের বাইরে গেলে ওই মাদক পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রয়োজনে সেই মাদক না পেলে তারা অসুস্থ হয়ে পড়ে, তাই তারা যে করে হোক দলে ফিরে যেতে চায়। এইখানে অর্জুন সোজা হয়ে বসল। সীতা যে অসুস্থ তা এখন স্পষ্ট। সে নিশ্চয়ই মাদক দ্রব্যের শিকার। ওর ওই সান ফ্রান্সিসকোতে ফিরে যাওয়ার বাসনা শুধু দলের সঙ্গে মিলতে পারবে বলি। একবার দলের সঙ্গে যোগাযোগ হয়ে গেলে নিশ্চয়ই আর মাদক দ্রব্য পেতে কোনো অসুবিধা হবে না। সিদ্ধান্ত নিতেই থমকে গেল অর্জুন। না, তার ভাবনাটা একপেশে হয়ে যাচ্ছে। অমলদার নির্দেশ মতো তাকে মন খুলে রাখতে হবে। সে আবার বইয়ের পাতায় মন দিল। এর পরের পাতাগুলোয় পাঙ্কদের নানা রকম অত্যাচারের বিবরণ। পাঙ্করা যে ভদ্রতার ধার ধারে না, কুকথা তাদের জিভে থুতুর মতো লেগে আছে, এইসব বিবরণ। একজন সাংবাদিক একটা পাঙ্ক মেয়ের ইন্টারভিউ নিতে গিয়ে কিরকম নাজেহাল হয়েছিলেন সেই ঘটনাটা পড়ল অর্জুন। সাংবাদিক পরে বলেছিলেন, একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে যে অমন নোংরা কথা অকারণে বলতে পারে তা আমার ধারণায়ও ছিল না। ঠিক এই সময় দরজায় শব্দ হতে অর্জুন চমকে বইটা আড়াল করার চেষ্টা করল। না, যে লোকটা চা দিয়ে গিয়েছিল তখন সেই ঢুকেছে খাবারের ট্রে নিয়ে। চুপচাপ টেবিলে ওগুলোকে নামিয়ে যখন লোকটা ফিরে যাচ্ছে তখন অর্জুন ওকে ডেকে বলল, এই যে শুনুন। ইচ্ছে করেই আপনি বলল অর্জুন, কারণ যে কোনো বয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বললে তারা যে খুশি হয় এটা সে জেনেছে। লোকটি মুখ নিচু করে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করলো, রায় সাহেবের খাওয়া হয়ে গেছে? লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ। এই লোকটি নেপালি, কিন্তু বোঝা যাচ্ছে যে ও ভালো বাংলা বোঝে। উত্তর দেওয়া হলে লোকটি চলে যাওয়ার জন্য পা বাড়ালে অর্জুন আবার জিজ্ঞেস করল, আপনার নাম কি ভাই? এবার সরাসরি চোখ তুলে তাকালো লোকটি। তারপর কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল দ্রুত পায়ে। অবাক হয়ে গেল অর্জুন।
লোকটাকে দেখে বেশ সরল স্বভাবের মনে হয়েছিল। এইরকম অভদ্রভাবে চলে যাওয়ার কোনো কারণ প্রথমে পেল না সে। তারপরে মনে হলো ওর ওপর কি নির্দেশ আছে কোনো প্রশ্নের উত্তর যেন না দেয়। রায় সাহেব কি তার কাছ থেকে এই বাড়ির রহস্য লুকিয়ে রাখতে চান? তাই যদি হয় তাহলে তিনি তাকে নিয়ে এলেন কেন এখানে? অর্জুনের খুব রাগ হচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারল রায় সাহেব তাকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। অমলদা এলে নিশ্চয়ই এরকম ব্যবহার করতে সাহস করতেন না ভদ্রলোক। সে এই লোকটিকে কি আর এমন জিজ্ঞাসা করতে পারত? এখন যদিও অনুমান করতে পারছে, তবুও সঠিক হবার জন্য জানতে চাইতো ওরা এই বাড়িতে আসার পর রকম তীক্ষ্ণ গলায় কে চিৎকার করে উঠেছিল এবং কেন করেছিল। কোনো গোপনীয়তা না থাকলে উত্তরটা দিতে কি অসুবিধা হতো লোকটার? অর্জুন খাবার টেবিলে উঠে গেল। ভাত, তন্দুরি রুটি, মাংস আর দুধ সামান্য জমানো, সম্পূর্ণ দিশি খাবার। রায় সাহেব কি সাহেবী খাবার খান না? স্বাদ বড় মনোরম। যে রান্না করে তার এলেম আছে। খিদেও পেয়েছিল বেশ। খুব দ্রুত খাওয়া শেষ হয়ে গেলে অর্জুন বাথরুমে ঢুকল। সেখান থেকে বেরিয়ে এসে সে অবাক হলো। টেবিলে কোনো এঁটো বাসন নেই। তার অনুপস্থিতিতেই ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। লোকটা বোধহয় তার মুখোমুখি হতে চায়নি। ঘড়িতে এখন মাত্র 9:30। কিন্তু এতদূর গাড়িতে আসার জন্যই হোক কিংবা অনেকক্ষণ পরে পেটে ভালো খাবার পড়ার জন্যই হোক, অর্জুনের শরীর আরাম চাইছিল। সাদা বিছানার দিকে তাকালো সে। একবার ওখানে শরীর এলিয়ে দিলে রাতটা চোখের নিমেষে শেষ হয়ে যাবে। আলো নেভাবার আগে দরজা বন্ধ করতে গিয়ে অবাক হলো অর্জুন। কোনো ছিটকি নেই বা খিল নেই। দরজা ভেতর থেকে বন্ধ করা যাবে না। ব্যাপারটার মাথা মুন্ডু সে বুঝতে পারছিল না। শোয়ার ঘরের দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা থাকবে না? সে ভালো করে লক্ষ্য করল না, কখনো সেরকম কিছু ছিল বলে মনে হচ্ছে না। এই ঘরটা কি সবসময় এমনি খোলা থাকে? এই বাড়ির প্রতিটি ঘরেই কি এক ব্যবস্থা? অর্জুন হতাশ হলো। তারপর ঘরের মাঝখান থেকে বড় টেবিলটাকে অনেক কষ্টে টেনে টুনে দরজার গায়ে আটকে দিল। এখন যদি কেউ এই ঘরে আসতে চায় তাকে ওই টেবিল গায়ের জোরে সরিয়ে ঢুকতে হবে এবং তাতে টের পেয়ে যাবে সে। আলো নিভিয়ে দিল অর্জুন। তারপর সন্তর্পণে জানালা খুলল। বাইরে শুধুই ঘন অন্ধকার। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না সে। পরে টের পেল একটা ঝাঁকড়া গাছ সামনে থাকায় দৃষ্টি আড়াল হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে দাঁড়ালে কিছুই দেখতে পাবে না সে। পাশের জানালাটায় অনেকখানি ওই গাছটা আড়াল করে রেখেছে। অতএব এই ঘর থেকে বাগানের কিছুই দেখা যাবে না। অর্জুন জানালা বন্ধ করে দিল। সামান্য সময় খোলা থাকায় ঘরে বেশ ঠান্ডা ঢুকেছে। অথচ ওরা যখন সন্ধ্যাবেলায় এখানে এসেছিল তখন এত ঠান্ডা ছিল না। অর্জুনের খুব অস্বস্তি হচ্ছিল। রায় সাহেবকে জেনে শুনেই তাকে এই ঘরে থাকতে দিয়েছেন। উনি কি চান না অর্জুন কিছু জানতে পারুক? এতে ওর লাভ কি? উনি তো যেচে অমলদার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। হঠাৎ অর্জুনের মনে হলো বাথরুমে একটা জানালা দেখেছি। সে অন্ধকার হাতড়ে বাথরুমে চলে গেল। তারপর সন্তর্পণে ছিটকিনি খুলতে চেষ্টা করল। সম্ভবত দীর্ঘকাল এই জানালা খোলা হয় না। প্রচন্ড টাইট হয়ে গেছে পাল্লা দুটো। বেশ কিছুক্ষণ চাপ দেওয়ার পর সামান্য শব্দ করে জানালাটা খুলল। শব্দটা এই রাত্রে বেশ কানে লাগতে অর্জুন স্থির হয়ে দাঁড়ালো। মিনিট দুয়েক ধরে কোথাও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে নিশ্চিন্ত হলো। চাদরটায় অর্জুন মাথা ঢেকে নিল। ঠান্ডাটা বেশ কনকনে। সে টের পেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এত পাতলা বৃষ্টি যে কোনো শব্দ হচ্ছে না। এই জানালার বাইরে কোনো আড়াল নেই। ঘন অন্ধকারে পরিষ্কার দেখতে না পেলেও বাগানটাকে আঁচ করতে পারল সে। সারাটা রাত তাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভেবে অর্জুনের অস্বস্তি হচ্ছিল। তার মনে পড়ল বাথটবের গায়ে একটা টুল দেখতে পেয়েছিল আগে। অন্ধকারে সেটাকে হাতড়ে খুঁজে পেল। টুলটাকে জানালার তলায় নিয়ে এসে বসতে বেশ আরাম লাগলো। এখান থেকে মাথা বের করে সে সমস্ত বাগানটাকে দেখতে পাচ্ছে। ছায়া ছায়া একটু ঘোলাটে গাছপালা। অবশ্য সমস্ত বাগান বললে ভুল হবে। 3 ভাগের 2 ভাগই তার নজরে আসছে। যেটা চোখের আড়ালে সেই দিকেই এই বাড়িতে ঢোকার সদর রাস্তা। হঠাৎ একটা খসখস শব্দ কানে আসতেই অর্জুন সতর্ক হলো।
বাগানের ঘাসের ওপর এই বৃষ্টিতে একটা কালো ছায়া দৌড়ে গেল। অর্জুনের বুকের বাতাস এক লহমার জন্য আটকে ছিল। স্পষ্ট চেহারাটা না বুঝতে পারলেও ওটা যে সেই হাউন্ডগুলোর একটা, তা টের পেয়ে নিঃশ্বাস ফেলল সে। তারপরেই আরো 3টে ছায়া একই দিকে ছুটে চলে গেল। এই যাওয়ার ভঙ্গিতে বেশ ব্যস্ততা আছে। 4টে হাউন্ডই বিরাট বাগান থেকে চলে এলো একই জায়গায়। কেন? হাউন্ডরা কি দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে? এ বিষয়ে কিছুই জানে না অর্জুন। নিজের উপর তার রাগ হচ্ছিল। ভালো সত্যসন্ধানী হতে গেলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। জ্ঞান না হলে দৃষ্টি পরিষ্কার হয় না। অমল সোম থাকলে এই মুহূর্তে কারণটা বলে দিতে পারতেন। টিপ টিপ বৃষ্টিটা এবার সামান্য বাড়ল। চাদরের আড়ালে থেকেও তার শীত করছিল বেশ। সমস্ত বাড়িতে কোথাও সামান্য শব্দ নেই। এত রাত্রে কালিম্পংয়ের মানুষ সাধারণত জেগে থাকবে না। রায় সাহেব তো 7 তাড়াতাড়ি শুতে গিয়েছিলেন। হয়তো প্রহরীরা নিঃশব্দে জেগে আছে, যেমন সে এই জানলার পাশে বসে। অর্জুনের খুব ইচ্ছা করছিল একটা সিগারেট খেতে। সিগারেটে অর্জুনের নেশা নেই। গতবার পাশ করার পর বন্ধুদের পাল্লায় পড়ে 2-একবার টান দিয়েছিল মাত্র। কিন্তু সিগারেট ঠোঁটে নিয়ে নিজেকে বেশ বড় বড় মনে হয়। সে কিছুদিন আগেও অ্যাথলেট ছিল, 100-200 মিটার দৌড়াতো। সেই সুবাদে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে তার পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। দৌড় ছেড়ে দিয়ে চাকরি করে রাত্রের কলেজে পড়বে ঠিক করেছিল অর্জুন। কিন্তু পরপর দুটো অভিযান তার মনে নেশা ধরিয়ে দিয়েছে গোয়েন্দা হওয়ার। যা হোক, একটা 18 বছরের ছেলে জলপাইগুড়ি শহরে লুকিয়ে চুরিয়ে সিগারেট খেতে পারে। অর্জুনের বন্ধুরা যেমন খায়। কিন্তু তখন রায় সাহেবকে সে মিথ্যে কথা বলেছে বাধ্য হয়ে। একজন বয়স্ক গম্ভীর মানুষ যদি জিজ্ঞাসা করেন সে সিগারেট খায় কিনা, তাহলে তার মুখের ওপর হ্যাঁ বলা যায় না। অর্জুনের ব্যাগে একটা সিগারেটের প্যাকেট আছে। প্যাকেটটা তার কেনা নয়, অসীম 4টে সিগারেট কিনেছিল। ওর বাড়িতে প্যাকেট নিয়ে যাওয়া মুশকিল বলে অর্জুনকে রাখতে দিয়েছিল। সেই প্যাকেটে এখনো 2টো পড়ে আছে। 2টো সিগারেট আর একটা দেশলাই। আজ বেরোবার সময় ওগুলো বাড়িতে রেখে আসতে ভরসা পায়নি। মায়ের নজরে পড়ুক তা সে চায় না। এখন একটা সিগারেট ধরাতে ইচ্ছা হলো অর্জুনের। এই ঠান্ডায় সিগারেট খেলে নিশ্চয়ই আরাম হবে। তার মনে পড়ল রায় সাহেব বলেছেন এই বাড়িতে সিগারেট খাওয়া নিষিদ্ধ। কিন্তু এখন এই নির্জন রাত্রে বন্ধ ঘরে বসে যদি সে সিগারেট খায়, তখন কারো পক্ষে টের পাওয়া সম্ভব নয়। অর্জুন টুল ছেড়ে ওঠার কথা ভাবতেই মনে হলো বাগানের মধ্যে একটা আলো জ্বলে উঠল। আলোটা জ্বলেই নিভল এবং সেই সঙ্গে বৃষ্টির শব্দের সঙ্গে চাপা একটা শীষ মিশে গেল। মেরুদণ্ড সোজা হয়ে গেল অর্জুনের। এবার থেকে শীষটা 5 সেকেন্ড অন্তর বাজছে এবং প্রত্যেকটা শীষের মধ্যে একটা সুর লুকানো আছে বলে মনে হচ্ছে। অর্জুন 2 চোখ বড় করে জায়গাটা লক্ষ্য করার চেষ্টা করল। আলোটা যেখানে জ্বলছিল সেখানে ঝাউ গাছের মতো কিছু গাছের ভিড়, ফলে অন্ধকারটা জমাট। হাউন্ডগুলোকে ওই দিকেই ছুটে যেতে দেখেছিল বলে মনে পড়ল। শীষটা ঠিক সময়ের ব্যবধানে বেজে যাচ্ছে। অর্জুন এসব ব্যাপারের মাথা মুন্ডু বুঝতে পারছিল না। যে আলো জ্বালিয়েছে সে যদি এই বাড়ির লোক না হয়, তাহলে তাকে তো এতক্ষণে হাউন্ডগুলো ছিঁড়ে ফেলেছে। এই বাড়ির কেউ হলে নিশ্চয়ই এমন বৃষ্টিতে বাগানের জঙ্গলে থাকবে না। তাহলে শীষ দিচ্ছে কি? ওই সময় ঝাউ গাছের সামনে একটা মূর্তির উদয় হলো। ছায়া ছায়া যে আকৃতিটাকে অর্জুন দেখতে পেল সে বেশ লম্বা। পরনে শরীর ঢাকা বর্ষাতি, মাথার টুপির আড়ালে এবং চেহারার কোনো বৈশিষ্ট্যই এখান থেকে নজরে আসছে না। লোকটার 2টো হাতই পকেটে ঢোকানো। বোধহয় চারপাশে সতর্ক চোখে জরিপ করে লোকটা সামান্য নিশ্চিন্ত ভঙ্গিতে এগিয়ে গেল। ক্রমশ অর্জুনের চোখের আড়ালে চলে গেল সে। আর তখনই অর্জুন হাউন্ডগুলোকে দেখতে পেল। ছাগলের পালের মতো লোকটার পেছন পেছন যাচ্ছে ওরা। শীষটা মিলিয়ে যেতে অর্জুন একবার ভাবল চিৎকার চেঁচামেচি করে সবাইকে সতর্ক করে দেয়। রায় সাহেবের ঘুম ভাঙিয়ে বলে একটা লোক তার পাহারাদার হাউন্ডদের বশ করে ওই বাগানে শীষ দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু তখনই অমল সোমের নির্দেশ মনে পড়ল। অমলদা তাকে রোজকার রিপোর্ট পাঠাতে বলেছেন। এখনই চেঁচামেচি করলে ওই লোকটাকে চিরকালের জন্য সতর্ক করে দেওয়া হবে। ওকে ফিরতে হবে এই পথেই। ততক্ষণ অপেক্ষা করা ভালো। এর মধ্যে বৃষ্টির তেজ বেড়েছে আরো। অন্ধকার ঘোলাটে হয়ে গেছে জলের ধারায়। তারই মধ্যে খুব কান খাড়া করে শীষের শব্দ পেল অর্জুন। শীষটার ছন্দ আছে। সুরটাকে মনে মনে তুলে নিল সে। লোকটা যেই হোক না কেন, এই পাহাড়ি রাত্রের বৃষ্টিতে 4টে শিকারী হাউন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন, তখন নিশ্চয়ই প্রচন্ড ক্ষমতার অধিকারী। ঠিক সেই সময় একটা তীব্র চিৎকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। ধারালো করাতের দাঁতের মতো ওই শব্দ বোধের ওপর আঘাত করে। অর্জুন চমকে উঠল এবং তখনই ছুটন্ত মূর্তিটাকে দেখতে পেল। দৌড়াবার সময়ও লোকটা শীষ দিতে ভুলেনি। কুকুরগুলো অনুগত ভঙ্গিতে ওর পেছনে ঝাউ গাছের আড়ালে মিলিয়ে যাওয়া মাত্র একটা ঝাপসা আলো জ্বলে উঠে নিভে গেল। তীক্ষ্ণ চিৎকারটা শেষ হতেই সীতার বিকৃত কণ্ঠ শোনা গেল। I must go back. I must. You can't stop me. তারপর একটা ইংরেজি শব্দ। অর্জুনের মনে পড়ল পাঙ্ক বইয়ের একটা তালিকা দিয়েছেন লেখক। তাতে তিনি পাঙ্করা যে সমস্ত শব্দ গালাগাল হিসেবে ব্যবহার করে তার একটা বিবরণ আছে। এই শব্দটা সে ওখানে দেখতে পেয়েছিল। শব্দটার মানে সে জানে না, কিন্তু ওটা যে গালাগালি তাতে তার সন্দেহ নেই। কিন্তু তারপরেই সব চুপচাপ। কান পাতল অর্জুন। এই চিৎকারের পরও বাড়িতে কারো সাড়া শব্দ নেই। রায় সাহেবের অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না। তিনি কোন ঘরে শোন কে জানে। অর্জুন ভাবল একবার বাইরে বেরিয়ে খোঁজ করে ব্যাপারটা কি হয়েছে। তারপরে খেয়াল হলো সে মফস্বলের কলেজে পড়া বোকা টাইপের ছেলে। ওরকম ছেলের এত কৌতূহল দেখানো শোভন নয়। রায় সাহেব তার এমন একটা পরিচয় খসড়া করেছেন যে সব সময় গতিবিধি এখন নিয়ন্ত্রিত। অর্জুন চুপচাপ বসে রইল। বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে। বাগানে আর কারো পায়ের চিহ্ন পড়ছে না। শুধু কুকুরগুলো দুবার পাক খেয়ে গেছে এর মধ্যে। এই লোকটা যেই হোক না কেন, হাউন্ডরা তাকে ভালো করে জানে। না হলে ওদের সামনে দিয়ে বাগানে বেরোবার সাহস হতো না লোকটার। আগামীকাল বিষ্টু সাহেবের মাধ্যমে তাকে যে রিপোর্ট পাঠাতে হবে তার বড় অংশ দখল করবে এই ঘটনাটা। অমলদাকে বোঝানো যাবে যে সে সহকারী হিসাবে যথেষ্ট উপযুক্ত। রাত 2:30 নাগাদ অর্জুনের খুব ঘুম পেল। এইভাবে ঠায় বসে থাকতে সে আর পারছিল না। তবু মন বলছিল আজ রাতে আর কেউ আসবে না। কিন্তু এখন শুয়ে পড়লে অমলদার কাছে দেওয়া কথার খেলাপ হবে। অন্ধকার এখন চোখসহ হয়ে গেছে। অর্জুন নিশ্চিন্তে পা ফেলে ঘরে এলো। তারপর ব্যাগটা খুলে একদম তলা থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো। সিগারেটটা খুব সন্তর্পণে জ্বালিয়ে এসে আবার বাথরুমের জানালায় ফিরে এলো। 3-4 বার ধোঁয়া ছাড়তেই মনে হলো ঠান্ডা গালে নাকে বেশ স্বস্তি হচ্ছে। কিন্তু তারপরেই ওর গলা খুসখুস করে উঠতে সে চেষ্টা করেও কাশি থামাতে পারল না। নিজেকে খুব গালাগাল দিতে ইচ্ছে করছিল। এখনো সিগারেট খেলেই তার কাশি হয়, অথচ বন্ধুরা নির্বিকার হয়ে টেনে যায়। সেই সিগারেটটা ভিজিয়ে কোমরে ফেলে দিল। অর্জুন বুঝতে পারছিল আজকের রাত্রে জেগে থাকার কোনো মানে নেই। সে জানালা বন্ধ করল। তারপর বাথরুমের আলো জ্বেলে কমোডের ফ্ল্যাশ টেনে দিয়ে শোয়ার ঘরে ফিরে এলো। যদি কেউ লক্ষ্য করে তাহলে সে ভাববে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল। সাদা নরম বিছানায় গা এলে দিয়ে অর্জুনের মনে হলো পৃথিবীতে এর চাইতে আরামদায়ক আর কিছু নেই। দরজায় শব্দ হতে অর্জুনের ঘুম ভাঙল এবং কয়েক মুহূর্তে জড়তা কেটে গেলে সে তরাক করে উঠে বসলো। তারপর দৌড়ে টেবিলটাকে সরিয়ে আনলো দরজা থেকে যথাস্থানে। বাইরে আলো ফুটেছে কি ফোটেনি বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুমে চোখ টানছে তার। এখন কটা বাজে সে জানে। অর্জুন দরজা খুলে দেখলো কেউ নেই। বারান্দায় ভোরের আলো পড়েছে। তাহলে দরজায় শব্দ করলো কে? অর্জুন আবার বিছানায় ফিরে গেল এবং কম্বলটা টেনে নিয়েই ঘুমে তলিয়ে গেল। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙতেই অর্জুন অবাক হলো। তার মাথার পাশে একটা টুলের ওপর রাখা ট্রেতে টিকোজিতে ঢাকা চায়ের পট এবং একটা কাঁচের পাত্রে কিছু জেলি আর বিস্কুট। এগুলো কখন কে দিয়ে গেছে সে জানে না। দরজাটা ভেজানো। চা ঠান্ডা হতে হতেও হয়নি। পরিষ্কার হয়ে তাই খেয়ে অর্জুন বাইরে বেরিয়ে আসতেই কালকের লোকটিকে দেখতে পেল।
একবার মনে হলো জিজ্ঞাসা করে কেন গতকাল এমন অভদ্র ব্যবহার করল, কিন্তু তারপরেই মত পাল্টালো সে, বরং রায় সাহেবের কথা জিজ্ঞাসা করে যাক। আর তখনই তার খেয়াল হলো তার মুখে রায় সাহেব শব্দটা বেমানান। ভাইপো কখনো কাকাকে রায় সাহেব বলে ডাকতে পারে না। কিন্তু অবাক হয়ে দেখলো লোকটা তাকে দাঁড়াতে দেখে সুরুত করে সামনে থেকে সরে গেল। নিচে নেমে এলো অর্জুন। রায় সাহেবকে সে দেখতে পেল না। দরজায় গার্ড দাঁড়িয়ে আছে। লোকটা যেন তাকে দেখেও দেখছে না। তাকে ক্যাবলা হতে হবে। ক্যাবলারা কখনো প্রশ্ন করে না। কচি কলা পাতার মতো রোদ উঠেছে। ভিজে গাছপালায় সেই রোদ পড়ে চমৎকার দেখাচ্ছে এখন। অন্যমনস্ক ভান করে অর্জুন তার বাথরুমের নিচে চলে গেল। এখান থেকে মাথা তুললে তার বাথরুমের জানালাটা দেখা যায়। সে এবার সামনের দিকে তাকালো। আলোটা কোথায় জ্বলেছিল, হাউন্ডগুলো কোথায় ছুটে গিয়েছিল, সেই জায়গাটা খোঁজার চেষ্টা করলো মনে মনে। তারপর একটা লক্ষ্য ঠাওর করে সে এগিয়ে গেল। ঝাউ গাছগুলোর ফাঁক দিয়ে মানুষ স্বচ্ছন্দে যেতে পারে। গাছের আড়ালে এসে পাঁচিলটাকে দেখতে পেল। পাহাড়ের গায়ে উঁচু পাঁচিল গাঁথা মুশকিল। মাটি থেকে হাত দিয়ে একটা গাঁথুনি বোধহয় অনেককাল আগে গাঁথা ছিল। তার উপর 10 ফুট উঁচু কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে, খুব ধারালো কাঁটা। কিন্তু লোকটা এই দিক দিয়ে আবার ফিরে গেছে। অর্জুন চট করে খেয়াল করতে পারলো না প্রস্থানের পথটা কোথায়। নিশ্চয়ই এই তার ডিঙিয়ে লোকটা ফেরেনি। এভাবে আড়ালে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক নয়। অর্জুন ফেরার জন্য পা বাড়াতেই জুতোর ছাপ দেখতে পেল। কাঁচা ভিজে মাটিতে ছাপটা স্পষ্ট হয়ে আছে। বাকিগুলো ঘাসের ওপর থাকায় ধরা যায়নি এতক্ষণ। অর্জুন বুঝতে পারলো লোকটার পায়ে চামড়ার জুতো ছিল না। ঘন খাঁজওয়ালা কেটস পরে এসেছিল, আর তার বাঁ দিকটা একটু ক্ষয়ে এসেছে। এই ছাপটাকে বাঁচিয়ে রাখা দরকার। অর্জুন মাটিতে পড়ে থাকা একটা বড় পাতা তুলে ওটাতে চাপ দিয়ে তার ওপর ইটের টুকরো বসিয়ে দিল। জুতোটার ছাপ বাঁ পায়ের। বাকি বাগানটা খামোখাই হেঁটে অর্জুন গেটের দিকে আসতে বিষ্টু সাহেবকে দেখতে পেল। রোগা বেটে বিষ্টু সাহেব এই সাত সকালে কমপ্লিট স্যুট গায়ে ছড়ি হাতে পাহাড় বেয়ে নামছেন। বয়সে অমলদার চেয়ে অনেক বড়, কিন্তু নিজেদের বন্ধু বলে ওরা। এই মজার মানুষটি বিপদের সময়ে বাতাসের ঘূর্ণি টের পান। গেটের কাছাকাছি এসে বিষ্টু সাহেব তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, এই যে মধ্যম পাণ্ডব, রাতটা কেমন কাটলো? অর্জুন চট করে চারপাশে তাকিয়ে নিল। তারপর দ্রুত কাছে গিয়ে চাপা গলায় বলল, এখানে আমার নাম উপল নারায়ণ রায়, ইউএন রায়ের ভাই। আপনার সঙ্গে আলাপ নেই। ওহো, তাই তো, ভুলেই গিয়েছিলাম। তা এখানে কে শুনতে আসছে? অর্জুন মাথা নাড়ল। অমলদা বলেন গাছেরও কান আছে। তা আছে, রায় সাহেব কোথায়? জানি না, সকালে ওঠার পর দেখতে পাইনি। ডেয়ারিতে নেই তো? অর্জুন অবাক হলো। তার মনে পড়ল ইউএন রায় এখানে একটা ডেয়ারি ফার্ম করবেন বলে শুনেছিল, কিন্তু সেটা কোথায় জানা হয়নি। বিষ্ণু সাহেব বললেন, চলো ডেয়ারিটা ঘুরে আসি, এবং তারপরে মত পাল্টালেন, না, কাজের জায়গায় যাওয়া উচিত নয়। এসো, আমরা এই বাগানেই খানিকক্ষণ বসি। অর্জুন লক্ষ্য করেনি বাগানের একপাশে একটা চত্বর বানানো। মাথার ওপরে ছাদ আর তলায় সিমেন্টের বেঞ্চি আছে। সেখানে আরাম করে বসে বিষ্ণু সাহেব বললেন, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। এত যে লিখছি এখানে চলে এসো, দারুণ বিজনেস জমবে, তোমরা কানেই তুলছো না। আরে কালিম্পং এ ক্রিমিনাল ঠিক ঠিক করছে। অর্জুন হাসল। বিষ্ণু সাহেবের বলার ধরনটা এমন যেন পুকুর ভর্তি মাছ মুঠো করে তুলে নাও। জায়গাটা চমৎকার, আশেপাশে কেউ নেই এবং কথা বললে কারো কানে যাবে না। রায় সাহেব আসার আগেই কালকের ঘটনাটা বলে দিতে হবে। উচিত ছিল লিখে দেওয়া, কিন্তু তার সময় নেই। সে বলল, আপনাকে একটা উপকার করতে হবে। অমলদা বলেছেন প্রতিদিনের রিপোর্ট আপনার মাধ্যমে পাঠাতে। আজ লেখার সুযোগ পাই না। বিষ্ণু সাহেব বললেন, মুখেই বলো। আমার মেমোরি খুব শার্প, টেপ রেকর্ডারের মতো। অর্জুন হাসল। অমলদা বলেন, প্রত্যেক মানুষের স্বভাব হলো যা শুনবে তা বলার সময় নিজের অজান্তেই দু একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করবে। ঘটনা সম্পর্কে নিজের অনুভূতির অভিব্যক্তি সেটা।
অতএব মুখের কথায় বিশ্বাস করা বড় মুশকিল। কিন্তু এখন তো অন্য কোনো উপায় নেই। সে গতকাল সেবক রেল ক্রসিং থেকে শুরু করে রাতের চিৎকার পর্যন্ত সমস্ত ঘটনা বিশদভাবে বিষ্ণু সাহেবকে বলল। বিষ্ণু সাহেব চোখ বন্ধ করে ব্যাপারটা শুনছিলেন। অর্জুন থামতে বললেন, আরে বাস, এ তো রীতিমতো থ্রিলার। তারপর কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা প্যাকেট বার করে হাতে জিনিসটা ঢেলে বললেন, খাবে? অর্জুন দেখলো বিষ্ণু সাহেবের হাতে চানাচুর। সে খানিকটা অবাক হয়ে হাত পাততে বিষ্ণু সাহেব প্রসন্ন মুখে চানাচুর দিলেন। মুখে দিতেই অর্জুনের কপালে ভাঁজ পড়ল। এই চানাচুরের গন্ধটা তার খুব চেনা। সে জিজ্ঞাসা করল, কোত্থেকে পেলে? কেন? বিষ্ণু সাহেব চোখ বড় করলেন। আমাদের কালিম্পংয়ে পাওয়া যায় না ভেবেছ? তা যাবে না কেন, কিন্তু একমাত্র দাদুর চানাচুরি এরকম খেতে। অর্জুন বিশ্বাস করছিল না। দিদিমণির সঙ্গে আজ দেখা হয়েছে? দিদিমণি? অর্জুন কথাটা বুঝতে সময় নিল। ও না, ওই যে তিনি। বিষ্ণু সাহেবের দৃষ্টি অনুসরণ করে অর্জুন প্রাসাদের একটা জানালার দিকে তাকালো। সীতা সেখানে দাঁড়িয়ে আকাশ দেখছে। সকালবেলায় মেয়েটিকে বেশ সুন্দরী দেখাচ্ছে। হঠাৎ বিষ্ণু সাহেব ছাদের আড়াল থেকে বেরিয়ে মাথার টুপি হাতে নিয়ে সেটাকে ঘন ঘন দুলিয়ে চিৎকার করতে লাগলেন, হাই, হাউ ডু ইউ ডু? এই যে দিদিমণি। চকিতে মুখ ফেরালো সীতা। তারপর রুক্ষ গলায় চিৎকার করলো, ডোন্ট কল মি দ্যাট, ননসেন্স। বিষ্ণু সাহেব চাপা গলায় বললেন, রোগীর কথায় একদম কান দিতে নেই। তারপর গলা তুললেন, তোমার ভাইয়ের সঙ্গে আলাপ করছি, খুব ভালো ছেলে। সীতা এর উত্তরে জানালা থেকে সরে গেল। বিষ্ণু সাহেবকে কেমন ক্যাবলা ক্যাবলা দেখাচ্ছিল। যাগে, মেয়েটা তো কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করে না। সামথিং রং। ওই যে রায় সাহেব আসছেন। নমস্কার মিস্টার রায়, সব কুশল তো? ইউএল রায়কে দেখা গেল। এই ঠান্ডায় একটা সাদা হাফ প্যান্ট আর স্পোর্টস জ্যাকেট পরে নিচ থেকে উঠে আসছেন। অর্জুন দেখলো ওর পায়ে একটা সাদা কেটস। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল ওর। রায় সাহেব বিষ্ণু সাহেবের সঙ্গে করবর্ধন করে জিজ্ঞাসা করলেন, কখন এসেছেন? এই কিছুক্ষণ। অর্জুন উপল নারায়ণের সঙ্গে আলাপ করছিলাম। রায় সাহেব অর্জুনের দিকে তাকালেন। হোপ ইউ এনজয়েড দ্য নাইট। অর্জুনের স্বস্তি হলো। কথাটার মানে কি? উনি কি টের পেয়েছেন যে সে 2:30-3টে পর্যন্ত জেগেছিল? রাতটাকে উপভোগ করা আর কাকে বলে? কথা বলতে হয়, তাই সে বলল, না, ভালো ঘুম হয়নি। বিষ্ণু সাহেব বললেন, তা তো না হওয়ার কথাই। নতুন জায়গায় গেলে আমিও ঘুমোতে পারতাম না। সেবার দিল্লিতে গিয়ে 3 রাত না ঘুমিয়েছিলাম। রায় সাহেব জিজ্ঞাসা করলেন, কোনো চিৎকার শুনেছ? চিৎকার? অর্জুন চট করে মিথ্যা কথা বলল। হ্যাঁ, সেটা সন্ধ্যাবেলায়। রাতে তো কোনো চিৎকার শুনিনি। কেন বলুন তো? রায় সাহেব এবার যেন স্বচ্ছন্দ হলেন। না, আমি তাহলে ভুল শুনেছি। বাই দা বাই, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার বাড়ির সব কটা কাজের লোক কি কথা বলতে পারে না। বুঝতেই পারছো, নিরাপত্তার জন্য এরকম লোক রাখতে হয়েছে আমাকে। আসুন স্যার, আমরা ঘরে গিয়ে বসি। বিষ্ণু সাহেব বললেন, আপনার হাউন্ডগুলো কেমন আছে? ওগুলোর ভয়ে তো দিন দুপুরে এদিকে আসতেই সাহস হয় না আমার। ভালো, ওরা সত্যিকারের শিকারী। অর্জুন জিজ্ঞাসা করলো, হাউন্ডগুলোকে পেলেন কোথায়? সান ফ্রান্সিসকোতেই। মিস্টার মুরহেড বলে এক ভদ্রলোকের পোষা ছিল ওগুলো। আনতে অনেক খরচ হয়ে গেছে, এনে উপকারী হয়েছে। ওগুলোকে একবার দেখতে পারি? আমি কখনো হাউন্ড দেখিনি, অর্জুন বলল। রায় সাহেব এক মুহূর্ত চিন্তা করলেন। তারপর মাথা নেড়ে ওদের নিয়ে এগিয়ে গেলেন প্রাসাদের ডান দিকে। সেখানে একটা লোহার গড়ার দেওয়া। ওদের দেখে 4টে হাউন্ডি বিভৎস ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। গত রাতের অন্ধকারে কিছু বোঝেনি অর্জুন। এখন দিনের আলোয় ওদের দেখে বুক হিম হয়ে গেল। ওরা চিৎকার করছে না,
কিন্তু চাহনি এবং মুখের ভঙ্গি বলে দিচ্ছে সামান্য সুযোগ পেলে শিকারকে ছিঁড়ে ফেলবে। বিষ্টু সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঢোক গিলে বললেন, ডেঞ্জারাস। রায় সাহেব হাসলেন। এরা একটা সিংহের সঙ্গেও পাল্লা দিতে পারে। ওদের ভরসায় রাত্রে নিশ্চিন্তে থাকি। আপনি কি শুনেছেন জলপাইগুড়িতে পৌঁছেই দেখি 6খানা ষাঁড় মেরে ফেলা হয়েছে। পেডিগ্রি ভালো নয় অবশ্য, কিন্তু খুব হেলদি ছিল ওরা। আমার ডেয়ারিতে কাজে লাগতো। তারপর নিঃশ্বাস ফেলে বললেন, দে আর স্টিল অ্যাক্টিভ। কিন্তু আপনি জানেন না ওরা কারা? বিষ্টু সাহেব হাউন্ডদের উপর থেকে চোখ সরাচ্ছিলেন না। তার গলার স্বরে কোনো তাপ নেই। অনুমান করতে পারি। তাহলে পুলিশকে রিপোর্ট করা উচিত ছিল। স্ক্যান্ডাল বড় কথা নয়। আপনি তো সবই জানেন। এই কারণেই আমি একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য চেয়েছি। বাট ইওর অমলসম সামান্য কারণ দেখিয়ে এলেন না। বুঝতে পারছি না এই ছেলেটি কতখানি উপকারে আসবে। মুখের ওপর বলে দিলেন রায় সাহেব। বিষ্টু সাহেব বললেন, নিশ্চয়ই অমল সেটা জানে। অর্জুনের মেজাজ খারাপ লাগলো। রায় সাহেব যে প্রথম থেকেই ওকে পছন্দ করছে না সেটা সে আন্দাজ করেছিল। সে কয়েক পা এগিয়ে গেল। হাউন্ডগুলো তাকে কাছাকাছি আসতে দেখে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে দাঁড়ালো। যদিও মাঝখানে লোহার শিক রয়েছে, কিন্তু অর্জুনের মনে হলো এতটা কাছে এগিয়ে না এলেই ভালো ছিল। এই সময় রায় সাহেব পেছন থেকে বলে উঠলেন, কাছে যেও না। ওরা একবার ধরতে পারলে বাঁচার কোনো চান্স নেই। একমাত্র সীতার আন্টি ছাড়া ওরা কারো কথা শোনে না। বিষ্টু সাহেব বললেন, উনি কি ওদের বের করেন আর ঢোকান? হ্যাঁ, ভদ্রমহিলা কিছুদিন মিস্টার মোরহেডের কাছে কাজ করেছে। এবার বিষ্টু সাহেব ডাকলেন, চলে এসো এ পঞ্চম, সরি উপল নারায়ণ। অর্জুনের মাথায় হঠাৎ সেই সুরটা এসে গেল। সে খুব চাপা স্বরে শীষ দিল, ঠিক যেমনটি গত রাত্রে শুনেছিল, ঠিক তেমনটি। সঙ্গে সঙ্গে কুকুরগুলোর সতর্ক ভঙ্গি উধাও হয়ে গেল। স্পষ্ট একটা আলিস্যি দেখা গেল ওদের শরীরে। চারজনই বেশ অদূরে ভঙ্গিতে রেলিংয়ে শরীর খেঁচতে লাগলো। এতে অর্জুনের সাহস বেড়ে গেল। সে শীষ বন্ধ না করে রেলিংয়ের গায়ে চলে এলো। কুকুরগুলোর মুখে সেই বিভৎস ভঙ্গিটা নেই। ওরা প্রায় বিড়ালের মতো আদর চাইছে। ভয়ে ভয়ে হাত বাড়ালো অর্জুন। তারপর একটা হাউন্ডের পিঠে 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য আঙুল বোলালো। তারপর শীষ দিতে দিতে পিছিয়ে এসে ওটা বন্ধ করতেই হাউন্ডগুলোকে ঘাবড়ে যেতে দেখলো, এবং তারপরেই ওরা ছুটে এলো রেলিংয়ের দিকে এবং হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকলো, যেমন প্রথমে ছিল। অর্জুনের বুকের মধ্যে তখনও অস্থির হৃৎপিণ্ড, কিন্তু সে বিষ্টু সাহেবের দিকে তাকিয়ে হাসল। ওদের দুজনের মুখের চেহারা পাল্টে গেল। বিষ্টু সাহেবের হাঁ এত বড়, জিভ দেখা যাচ্ছে। রায় সাহেবের চোখ বিস্ফারিত। সে এগিয়ে আসতে তিনি কোনো রকমে বললেন, এটা কি করে সম্ভব হলো? অর্জুন বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওদের নিয়ে বেরিয়ে আসতে পারি। সারাদিন তালা বন্ধ হয়ে থাকে বেচারারা। বাট হাউ? কি করে তুমি এই শীষটা শিখলে? রায় সাহেব উত্তেজিত। অর্জুনের তখন যেন আত্মবিশ্বাস এসে গিয়েছে। ভালো গোয়েন্দাদের এসব জানতে হয়। অমলদার কাছে পৃথিবীর কুখ্যাত কুকুরদের চরিত্র নিয়ে একটা বই আছে, লাইট পাবলিকেশন থেকে বেরিয়েছে। তাতে আছে কি করে হিংস্র কুকুরদের বশ করা যায়। এক এক জাতের কুকুরদের বশ করার পদ্ধতি এক এক রকম। বই আছে? বইতে কি শীষ লেখা আছে? রায় সাহেব হতভম্ব। অর্জুনের মনে পড়ল বুড়িদির কাছে স্বরলিপির বই দেখেছে। তা দেখে সুর তোলে বুড়িদি। সে সহজ গলায় বলল, সুরের স্বরলিপি আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে দুহাতে মাথা চেপে ধরলেন রায় সাহেব। তাহলে তো যে কেউ সেই বই থেকে ওটা শিখে এদের পোষ মানাতে পারে। ও, এতদিন আমি মূর্খের স্বর্গে বাস করছিলাম। নাও হোয়াট টু ডু? এই সময় সেই বৃদ্ধা মহিলাকে এদিকে আসতে দেখা গেল। হাঁটুর নিচে ঢাকা স্কার্ট আর ফুলহাতা জামার উপর বুক খোলা সোয়েটার। কাছে এসে তিনি জিজ্ঞাসা করলেন, ইজ দেয়ার এনি প্রবলেম মিস্টার রায়? আমি উপরে জানালা থেকে দেখলাম
এই হাউন্ডগুলোর সামনে আপনারা খুব উত্তেজিত হয়ে কথা বলছেন। ইয়েস, চিৎকার করে উঠলেন রায় সাহেব। দে আর ইউজলেস। ওদের অত টাকা দিয়ে কিনে আমি প্রচন্ড লস করেছি। ওদের চেয়ে একটা বেড়াল পোষা ভালো ছিল। কেন হঠাৎ আপনার ধারণা পাল্টালো কেন? আপনি ওদের চরিত্র জানেন না? জানতাম, কিন্তু সেটা মিথ্যে। এই যে এইটুকুনি ছেলে ওদের বেড়াল বানিয়েছে। রায় সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলল। বৃদ্ধা সঙ্গে সঙ্গে অর্জুনের মুখের দিকে তাকালেন, প্রচন্ড বিস্ময় সেই দৃষ্টিতে। তারপর বললেন, আপনার ভাইপো? হ্যাঁ, একটা মফস্বলের কেবলা ছেলে ওদের পোষ মানিয়েছে। আই শুড রাইট মিস্টার মুরহেড। কিন্তু তার আগে আমি কি করব? ছটফট করলেন রায় সাহেব। বৃদ্ধা এগিয়ে এলেন। কিভাবে পোষ মানিয়েছো ওদের, আমাকে দেখাও। অর্জুন টের পেল তার স্মার্ট ব্যবহার করা একদম চলবে না। এই মহিলার সামনে তাকে ক্যাবলা সাজতে হবে। সে বলল, আমি শীষ দিলাম আর ওরা ভয়ে শান্ত হয়ে গেল। কি রকম শীষ, বাজাও তো দেখি। অর্জুন চোখ বন্ধ করলো, তারপর শীষ দেওয়া শুরু করলো। কিন্তু ইচ্ছে করেই সে শীষের সুরটা পাল্টালো। মাঝে মাঝে সে অবশ্য সেই সুরের কিছুটা অংশ রাখছিল, আর যখন সে মূল সুরটা বাজাচ্ছিল তখনই কুকুরগুলো শান্ত হতে চাইছিল। কিন্তু অচেনা সুর শোনা মাত্র আবার তারা পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছিল। বৃদ্ধা সতর্ক চোখে কুকুরদের পরিবর্তন লক্ষ্য করছিলেন। এবার বলে উঠলেন, তুমি এই সুর কোথায় শিখলে? বই থেকে। কি বই, তার নাম কি? অর্জুন বলল, নামটা আমি ভুলে গিয়েছি। কিন্তু তোমার সুর শুনে ওরা তো বেড়াল হলো না। আপনি অযথা উত্তেজিত হয়েছেন, দেখলেন তো ওদের কোনো রিয়াকশন হলো না। কিন্তু শীষ দিতে দিতে ওই ছেলেটি হাউন্ডের পিঠে হাত দিয়েছে। সত্যি? গালে হাত দিলেন বৃদ্ধা। চমক তার কম নয়। তুমি এই সুর বাজিয়েছিলে? অনেকটা এইরকম, তবে আবার ভুল হতে পারে। সুরটাকে আমি এখন মনে করতে পারছি না। অর্জুন বোকা বোকা হাসল। রায় সাহেব বললেন, কাম অন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। রায় সাহেব ঘুরে দাঁড়াতে অর্জুন তার সঙ্গ নিল। বিষ্ণু সাহেবের পাশাপাশি হাঁটতে সে আর চোখে দেখল বৃদ্ধা সবিস্ময়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারল ভদ্রমহিলা অবশ্যই তাকে সন্দেহ করেছেন, কিন্তু উনি নিশ্চয়ই কারণটা ধরতে পারছেন না, আর তাতেই বিস্ময়টা বেড়ে যাচ্ছে। ড্রয়িং রুমে বসে বিষ্ণু সাহেব বললেন, আমি আর বসছি কেন, একটু বাজারের দিকে যেতে হবে। সোফায় বসে একটা পায়ের ওপর পা তুলে দিতে রায় সাহেবের জুতোর তলা দেখতে পেল অর্জুন। রায় সাহেবের বাঁ পায়ের জুতোর তলা অটুট, সামান্য ক্ষয়নি। তার মানে বাগানে পাতা চাপা দেওয়া জুতোর ছাপটা রায় সাহেবের নয়। অর্জুন বিষ্ণু সাহেবকে বলল, আমি সেবার জায়গাটা ভালো করে দেখিনি, এবার আপনার সঙ্গে যেতে পারি? স্বচ্ছন্দে। কি রায় সাহেব, আপনার আপত্তি নেই তো? আপত্তি না, কিন্তু মিস্টার সোম ওকে বাড়িতেই থাকতে বলেছেন 5 দিন। 24 ঘন্টা এই বাড়িতে বন্দী হয়ে থাকতে হবে এমন কথা হয়েছিল কিনা মনে পড়ল না। তবু অর্জুন ঠিক করলো সে অবাধ্য হবে না। বিষ্ণু সাহেব চলে গেলে সে দোতলায় উঠে গেল। রায় সাহেবের অনেক কাজকর্ম আছে। ঘরে ঢুকে তার খুব মজা লাগছিল। হাউন্ডগুলোকে অত সহজে বস বানানো যাবে তা ভাবতেই পারিনি সে। কিন্তু বৃদ্ধা কিছু আঁচ করেছে। অর্জুন ভাবল, বয়ে গেল। খোলা জানালা দিয়ে চমৎকার সূর্যের আলো এসেছে ঘরে। মনে হচ্ছে আজ দিনটা ভালো যাবে। একটু বাদেই ব্রেকফাস্ট এসে গেল। এত ভালো খাবার সে কোনো কালে খায়নি। কাল রাত্রের লোকটাই এসেছিল, কিন্তু আজ তার সঙ্গে কথা বলার একটু চেষ্টা করলো না অর্জুন। এই বাড়ির সবকটা চাকরি বৌয়া, একমাত্র বৃদ্ধা ব্যতিক্রম। এই সতর্কতা শুধু মেয়ের জন্যই। তাহলে পুলিশে যাওয়ার কথা বাতিল করলেন কেন রায় সাহেব? বদনামের ভয় উনি করতে যাবেন কেন? রাত্রে এই বাড়িতে আগন্তুক আসে, তখনই মেয়েটি চেঁচায়। আগন্তুক হাউন্ডগুলোকে পোষ মানাতে জানে, আর জানে ওই বৃদ্ধা। বৃদ্ধার সঙ্গে আগন্তুকের কোনো সম্পর্ক নেই তো? অমলসন থাকলে ঠিক বলতে পারতেন। ব্রেকফাস্টের এটো প্লেট ডিশ লোকটা সরিয়ে নিয়ে যাওয়ার পর অর্জুনের মনে হলো এবার পাঙ্ক বইটা শেষ করা দরকার। দুপুরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবে, যাতে আজ রাত্রে জেগে থাকতে পারে।
সে আলমারি থেকে ব্যাগটা খুলতেই চমকে উঠল। এত অগোছালোভাবে জিনিসপত্র রাখেনি সে। দ্রুত ব্যাগের ভেতর হাতড়েও সে বইটার কোনো হদিশ পেল না। অবাক হয়ে চারপাশে তাকালো অর্জুন। বইটাকে সে এই ব্যাগের ভেতরেই রেখে গিয়েছিল। তবু ঘরের চারপাশে নজর বোলালো সে। তারপর ধীরে ধীরে সোফায় এসে বসল। তার অনুপস্থিতিতে কেউ এই ঘরে এসেছিল এবং সেই ব্যাগ হাতড়ে বইটাকে পেয়ে নিয়ে গিয়েছে। কে হতে পারে? যে চাকরটা ঘর পরিষ্কার করেছে সে কি এত সাহস পাবে? অর্জুনের মনে হলো রায় সাহেবকে এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। তার পাঙ্ক বইটা ছিল এই খবর তো ইতিমধ্যে চোর জেনে নিয়েছে এবং সেই সঙ্গে ফাঁস হয়ে গিয়েছে সে মফস্বলের নিরীহ ছেলে নয়। না হলে এই বাড়িতে ঢোকার সময় সে ওই বই সঙ্গে নিয়ে আসতো না। অর্জুনের নিজের হাত কামড়াতে ইচ্ছে করছিল। সে যদি বইটার ব্যাপারে সামান্য সতর্ক হতো। তার মনে হলো রায় সাহেবকে খবরটা দেওয়া যেত। যদি বইটার নাম অন্যরকম হতো। সে এই বাড়িতে ওই রকম একটা বই এনেছে শুনলে ভদ্রলোক বিরক্তই হবে। তার উপর ওটা চুরি যাওয়া মানে শত্রুপক্ষের হাতে চলে যাওয়া। ফলে রায় সাহেবের এত সতর্কতায় চির ধরেছে বোঝা যাবে এবং তিনি আরো বিপন্ন বোধ করবেন। অর্জুন ঠিক করলো কাউকেই জানাবে না। যে বই নিয়েছে তার নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া হবে, সেটাই দেখা যাক। দুপুর অবধি কোনো কিছু ঘটল না। তার খাবার ঘরেই দিয়ে যাওয়া হলো। চুপচাপ শান্ত হয়ে রয়েছে বাড়িটা। দুপুর থেকেই সূর্যের আলো নিভে গেল। হঠাৎ প্রচন্ড কালো হয়ে গেল আকাশ। ঘরের আলো সরে গেছে। আলো জ্বাললে ভালো হয়। অর্জুন বিছানায় শরীর এলিয়ে দিল। এরকম দিনে ঘুম আসে চটপট। কিন্তু সেই সময় বাইরের বারান্দায় সীতার গলা পেল সে। I like to meet my brother, আন্টি। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধার কণ্ঠস্বর কানে এলো। ওহো, কিন্তু সে হয়তো ঘুমোচ্ছে। এই দুপুরে কেউ ঘুমায় নাকি? ভিলেজ বয়রা ঘুমায়। ঠিক আছে, আমি দেখব। আফটার অল হি ইজ মাই ব্রাদার। তারপরে ঘরের পর্দাটা নড়ল। বিছানায় শোয়া অর্জুন টের পেল ওরা দুজন দরজায় এসে দাঁড়িয়েছে। সে চোখ বন্ধ করে পড়ে রইল। বৃদ্ধা ফিসফিসিয়ে বললেন, দেখো, আমি তোমাকে বলেছিলাম কিনা ও ঘুমোচ্ছে। চলো ফিরে যাই। নো! শব্দটা এত জোরে যে চোখ না খুলে পারল না অর্জুন, এবং খুলতেই দেখলো সীতা তার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, তার পেছনে বৃদ্ধা। সে একটু বিব্রত ভঙ্গিতে উঠে বসল। সীতা মুখ বিকৃত করে বলল, কি ধরনের ছেলে তুমি? দুপুরে ঘুমাচ্ছ? বিছানা ছেড়ে উঠে বসলো অর্জুন। তারপর লাজুক হাসল। সীতা এবার বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, নাও ইউ মে লিভ আস। বাট বৃদ্ধাকে স্পষ্টতই আপত্তির ভঙ্গিতে দেখল অর্জুন। ওহো, ড্যাডি বলেছে আমি ওর সঙ্গে ইচ্ছে হলে কথা বলতে পারি। আমার ইচ্ছে হয়েছে। বৃদ্ধা নিতান্ত অনিচ্ছায় ঘর ছেড়ে গেলেন। যাওয়ার আগে তার দুই চোখ অর্জুনকে জড়িত করে গেল যেন, এবং তখনই পৃথিবী কাঁপিয়ে বাজ পড়ল কালিম্পংয়ের আকাশ থেকে। অন্ধকার নেমে এলো দ্রুত ভর দুপুরেও, এবং সেই সঙ্গে বৃষ্টি শুরু হলো। একটু অস্বাভাবিক পায়ে সীতা জানালার কাছে পৌঁছে বলল, জলের গতি উল্টো দিকে হওয়ায় ভেতরে ছাট আসছে না। অর্জুন বুঝতে পারছিল না সে কি করবে। একজন ভালো সত্যসন্ধানী এই অবস্থায় কি আচরণ করত। হঠাৎ ঘুরে দাঁড়ালো সীতা। নাও টেল মি, হু আর ইউ? মানে? হকচকিয়ে গেল অর্জুন। জানালার গায়ে সীতা, তার পেছনে সাদা বৃষ্টির ধারা। ইটস সিম্পল, তুমি আমার ভাই নও। কে বললো তোমাকে? ইচ্ছে করেই তুমি বললো সে। ড্যাডি বলেছে তুমি ভিলেজে থাকো, সেখানকার কলেজে পড়ো, সাই এবং আনস্মার্ট। কিন্তু এর কোনোটাই সত্যি নয়। ড্যাডি আমাদের কখনোই বলেনি যে তার ভাইপো আছে। হঠাৎ পরশু কোথায় গিয়ে তোমাকে নিয়ে হাজির হলো। নো, ইউ আর নট মাই ব্রাদার। কথা বলতে বলতে সীতা সোফার গায়ে এসে হেলান দিল। কি করে মনে হলো তোমার ড্যাডির কথা মিথ্যে? আনস্মার্ট ছেলে হলে হাউন্ডের পিঠে হাত দিতে না। ইউ নো দ্য ট্রিক্স। স্পষ্ট তাকালো সীতা, এবং
তুমি জানো আমি কে? মানে? চমকে উঠল অর্জুন। ওই বইটা তুমি কোথায় পেলে? হঠাৎ মুখ চোখ হিংস্র হয়ে উঠল মেয়েটার। এই রকম বই কারো হাতে দেখলে সান ফ্রান্সিসকোতে আমার বন্ধুরা তাকে খুন করে ফেলত। সমস্তটাই ইচ্ছাকৃত স্ক্যান্ডাল। তোমাদের ভিলেজে পাঁক বই পাওয়া যায়? অর্জুনের চোয়াল শক্ত হল। সে বলল, তুমি তাহলে ওটা চুরি করেছো? দ্যাটস নট ইউর বিজনেস। হু ইজ অমল সোম? অর্জুন চমকে উঠল। অমলদার নাম এই মেয়ে জানলো কি করে? তারপরে খেয়াল হলো বইয়ের পেছনে মলাটে অমলদার নাম সই করা ছিল। সে বলল, আমার বন্ধু। হঠাৎ পকেটে হাত ঢুকিয়ে সীতা সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো। ড্যাডি বলেছিল তুমি নাকি এত ভালো স্মোক পর্যন্ত করো না, কিন্তু সেটা ঠিক না। এই বাড়িতে আমি চেষ্টা করেও সিগারেট পাইনি। থ্যাঙ্কস। ফস করে সীতা দেশলাই ঠুকে সিগারেট চালালো। তারপর এক মুখ ধোঁয়া গিলে বলল, থ্যাঙ্কস। খুব মৃদুভাবে টেনে নেওয়া ধোঁয়া তার নাক দিয়ে বেরোচ্ছিল। সীতার চোখ এখন সুখে বন্ধ। অর্জুন অসহায়। ওই সিগারেটের প্যাকেটটাও ব্যাগে ছিল। বইয়ের সঙ্গে বেহাত হয়ে গিয়েছে। অর্জুন আর চোখে দরজার দিকে তাকালো। সীতা তার ঘরে বসে সিগারেট খাচ্ছে। এই খবরটা রায় সাহেবের নিশ্চয়ই ভালো লাগবে না, এবং সমস্ত দায়িত্ব এসে পড়বে তার উপরে। কিন্তু এখন কিছুই করার নেই। সীতার মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন অভুক্ত থাকার পর কোনো পশু যেন খাবার পেয়েছে। খুব সামান্য সময়ে সিগারেটটা শেষ করে বাইরে ছুঁড়ে দিল সীতা ফিল্টারটাকে। তারপর জিজ্ঞাসা করলো, তোমার কাছে আর আছে? মাথা নেড়ে না বলল অর্জুন। এবার এগিয়ে এসে সোফায় শরীর এলিয়ে দিয়ে সীতা বলল, ওরকম পুতুলের মতো দাঁড়িয়ে থেকো না, কাম হিয়ার, ওখানে বসো। অর্জুন উল্টো দিকে সোফায় বসতে সীতা বলল, আমি একজন পাঙ্ক এবং তুমি সেটা জানো। এত সহজ গলায় বলল যে অর্জুন সামান্য নড়া ছাড়া আর কিছুই করতে পারে। সীতা বলল, কিন্তু তুমি জানো না পাঙ্করা কিরকম ফেরোসাস হয়। আই মাস্ট গো ব্যাক টু সান ফ্রান্সিসকো। ওটা একটা জীবন। তুমি কেন পাঙ্ক হয়েছ? কারণ আমি তোমাদের ঘেন্না করি। জীবনটাকে উপভোগ করতে হবে যা ইচ্ছে করে। পুতু পুতু করে বেঁচে থাকার কোনো মানে হয় না। তোমার মতো বোকারা সেটা বুঝবে না। কিন্তু তুমি আমার ভাই নও। ইউ আর অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ এ প্রাইভেট ডিটেকটিভ। হি হি করে হেসে উঠল সীতা। কি খুব অবাক হচ্ছ না? আই নো, পিটার আমাকে সব জানিয়েছে। ড্যাডি ওই অমল সোমের কাছে গিয়েছিল, কারেক্ট? অর্জুন মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। এতখানি সত্যি সীতা কি করে বলছে? এই বাড়ির দোতলা থেকে সে কখনোই নামেনি এর মধ্যে। এই বাড়িতে অর্জুনের 24 ঘন্টাও কাটেনি, অথচ সীতা সব জেনে গেল কি করে? পিটার কে? সীতা বলল, আমি যদি পিটারকে বলি তোমার ব্যাগে পাঙ্ক পাওয়া গেছে, হি উইল সিম্পলি কিল ইউ। পিটার এর আগে 7টা খুন করেছে। বাট ইউ টেল মি, এসব কথা সত্যি কিনা? তুমি তোমার ড্যাডিকে জিজ্ঞাসা করছো না কেন? ফুল। ড্যাডি জানতে পারলে এই মুহূর্তে তোমাকে চলে যেতে বলবে, কিন্তু আমার কোনো লাভ হবে না। পিটারের সঙ্গে আমার যোগাযোগের পথটাও বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি স্বীকার করছো ইনফরমেশন গুলো সত্যি? ওয়েল, লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। কিন্তু কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আই হেট স্পাইস। কিন্তু আমি তোমার উপকার করতে চাই। ইজ ইট? দেন ব্রিং মি সাম স্মোকস। কালিম্পংয়ের বাজারে কি ড্রাগ পাওয়া যায়? জানি না, তুমি খোঁজ করে নিয়ে এসো আজ। এই বৃষ্টিতে? সো হোয়াট? রায় সাহেব বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন।
ঠিক তখনই বৃদ্ধাকে দেখা গেল। সীতা, তোমার ড্যাডি খোঁজ করছেন। হোয়াই? আই ডোন্ট নো। মুখ বিকৃত করলো সীতা। তারপর হুট করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বৃদ্ধা দরজা অবধি পৌঁছে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। সীতা কি বলছিল? এই এমনি গল্প করছিল। অর্জুন হালকা হওয়ার চেষ্টা করলো। তুমি কি করে জানলে ওই শিসটাকে? টেল মি। অর্জুন অবাক হয়ে তাকালো। এই মুহূর্তে বৃদ্ধাকে সাপের মতো দেখাচ্ছে। আমি বইয়ে পড়েছি। কথাটা শেষ হওয়া মাত্র বৃদ্ধা আর দাঁড়ালেন না। তারপর শুধু বৃষ্টির শব্দ, মাঝে মাঝে হাওয়ার বেগ। এখন ঘর অন্ধকার করে বসে থাকা ছাড়া আর কিছুই নেই। অর্জুন বুঝলো তার আর কিছুই করার উপায় নেই। সীতার কাছে সমস্ত ব্যাপারটাই স্পষ্ট হয়ে গিয়েছে। পিটার নামের লোকটাই সীতাকে জানিয়েছে। কি করে জানালো? কাল রাত্রে যে এসেছিল সে কি পিটার? সেই কি খবরটা দিয়ে গিয়েছে? যদি খবর দিতে পারে তো সীতাকেও নিয়ে যেতে পারত। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না সে। কিন্তু আর এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। নিজের পরিচয় স্পষ্ট হয়ে যাওয়ার পর সে তো কোনো কাজই করতে পারবে না। কিন্তু সেই সঙ্গে তার খুব খারাপ লাগছিল। অমন সোমের কাছে মুখ দেখাবে কি করে? নিজের পরিচয় লুকিয়ে রাখার ক্ষমতা যার নেই, সে বড় গোয়েন্দা হবে কি করে? অমন সোম নিশ্চয়ই খুব বিরক্ত হবেন। কিন্তু তাহলেও এইভাবে আরো 4 দিন বসে থাকার কোনো মানে হয় না। আর ঠিক তখনই দরজায় রায় সাহেবকে দেখা গেল। শোনো, আমি এই একটু আগে মেসেজ পেলাম। তোমাকে এক্ষুনি মিস্টার পত্রনবিশের বাড়িতে চলে যেতে বলা হয়েছে। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে পাঠিয়েছেন মেসেজ? মিস্টার পত্রনবিশ। অর্জুন অবাক চোখে তাকালো। এটাকে কি টেলিপ্যাথি বলে? সে এইমাত্র এখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, আর অমনি সেই একই খবর এসে গেল। যাক, এটা তার ভালোই হলো। অন্তত নিজের ব্যর্থতার কথা অমন সোমকে বলার লজ্জার থেকে আপাতত বাঁচা গেল। সে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বিষ্ণু সাহেবের বাড়িটা কত দূর? রায় সাহেব বললেন, বেশি দূরে নয়, পাশেই। তবে এই বৃষ্টিতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ইজ দেয়ার এনিথিং রং? অর্জুনের মনে হলো সমস্ত ঘটনা রায় সাহেবকে জানানো দরকার। মেয়েকে রক্ষা করতে হলে অবিলম্বে কুকুরগুলো বৃদ্ধা মহিলাকে সরিয়ে ফেলা উচিত। কিন্তু অমল সোম তাকে এইরকম কোনো নির্দেশ দেননি। যা বলার একমাত্র অমলদাকেই বলবে সে। 2 মিনিটও লাগলো না। অর্জুন জিনিসপত্র গুছিয়ে রায় সাহেবের সঙ্গে নিচে নেমে এলো। সীতা কিংবা সেই বৃদ্ধাকে কোথাও দেখতে পেল না। দরজার বাইরে পোর্টিকোতে সেই নীল অ্যাম্বাসাডার দাঁড়িয়ে। সে যেতেই ড্রাইভার দরজা খুলে দিয়ে নিজের আসনে বসলো। রায় সাহেব বললেন, আমি বৃষ্টি থামলে যেতে পারি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তোমাকে কোথায় নিয়ে যেতে হবে ড্রাইভার জানে। গেটের কাছে পৌঁছে অর্জুন সেই প্রহরীটাকে দেখতে পেল। একটা শেডের নিচে সজাগ চোখে তাকিয়ে আছে। ঝমঝম বৃষ্টির মধ্যে গাড়িটা ওপরে উঠে এলো। বিষ্ণু সাহেবের মেসেজ না রায় সাহেবের সিদ্ধান্ত সেটা না গেলে বোঝা যাচ্ছে না। বাঁদিকে একটা ভ্যালি অনেক নিচে নেমে গিয়েছে। বৃষ্টির জন্য তার অনেকটা অস্পষ্ট। রাস্তা দিয়ে হুড়মুড়িয়ে জল নামছে। অর্জুন বুঝতে পারলো সে কালিম্পং বাজারের দিকে ফিরে যাচ্ছে। অথচ বিষ্ণু সাহেব লিখেছিলেন যে রায় সাহেব তার প্রতিবেশী। তার বাড়িতে যেতে হলে বাজারের দিকে চলতে হবে কেন? সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? মার্কেট মেসাপ। দ্বিতীয়বার প্রশ্ন করলো না সে। অপেক্ষা করাই ভালো। খামোকা কৌতূহলী হলে উত্তেজনা আসে। কথাটা একটা বইতে পড়েছিল অর্জুন। সে কাঁচের ভিতর দিয়ে বাইরে তাকায়। অনেক নিচে দুটো ফিতের মতো ঝাপসা নদী, তিস্তা আর রঙ্গি। বৃষ্টির মধ্যে পাহাড়ের রাস্তা চললে একটা আলাদা রূপ চোখে পড়ে। পৃথিবীটা রহস্যময় হয়ে যায়। কালিম্পংয়ের বাজার এলাকা খুব বড় নয়, আবার একেবারে হেলাফেলা করাও যায় না। একটাই বড় রাস্তার দুধারে দোকানপাট, পেছনে কিছু দোকান রয়েছে। গাড়িটা যেখানে দাঁড়ালো তার পাশের দোকানটার নাম A.D. ওয়াং অ্যান্ড সন্স। ড্রাইভার বলল, ওয়াং সাহেব কা দোকান আ গিয়া সাব। ওয়াং সাহেবের দোকানে তার কি দরকার? প্রশ্নটা করতে গিয়েও সামলে নিল সে। দেখাই যাক। দরজা খুলে দোকানে ঢুকতে ঢুকতে খানিকটা বৃষ্টির জল গায়ে লাগলো। কি কনকনে ঠান্ডা রে বাবা। দোকানে একটাও লোক নেই। আর তখনই মনে পড়লো বর্ষাতিটা ফেলে এসেছে রায় সাহেবের বাড়িতে। চিন্তা এবং তাড়াহুড়োয় ওটার কথা খেয়ালই ছিল না। অথচ এই বৃষ্টি দেখলে তো প্রথমেই
বর্ষাতিকে মনে করা উচিত। নীল অ্যাম্বাসাডারটা চলতে শুরু করেছিল। অর্জুন চিৎকার করে তাকে থামিয়ে বর্ষাতির কথা মনে করিয়ে দিল। লোকটা মাথা নেড়ে গাড়ি নিয়ে চলে গেল বৃষ্টির ভেতর। অর্জুন এবার দোকানটার চেহারা দেখল। বেশ সাজানো গোছানো দোকান, কিউরিও সব। পাহাড়ি অঞ্চলের মূল্যবান এবং বিরল জিনিসপত্র সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। হঠাৎ ভেতরে দরজা খুলে এক বৃদ্ধ ভদ্রলোক কাউন্টারে এলেন। চীনা, নেপালি, টিবেটিয়ান কিংবা সিকিমিজ, যা হোক একটা কিছু হবে। চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে না। মাথার চুল এবং দাড়ির রং সাদা, আলখাল্লা জাতীয় পোশাক। একটা আঙুল তুলে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়েস স্যার, নেম প্লিজ। অর্জুন। সঙ্গে সঙ্গে শব্দহীন হাসিতে ওর মুখ ভরে গেল। সেই সঙ্গে কোমর থেকে মাথা পর্যন্ত 2-4 ঝাঁকুনি খেল। আর সেই সময় একটা জিপ এসে দাঁড়ালো উল্টো ফুটপাতে। উইন্ডচিটের ওপর টুপি পরা যে লোকটা লাফিয়ে রাস্তায় নেমে দোকানে ঢুকলো, তাকে এক ঝলক দেখতে পেল সে। টকটকে লাল রং। সঙ্গে সঙ্গে তার মনে লেভেল ক্রসিং এর স্মৃতি চমকে উঠল। লোকটার মুখ দেখা দরকার। সে দেখলো লোকটা যে দোকানে ঢুকলো সেটা একটা বড় টোব্যাকো শপ। দোকানে ঢুকে লোকটা এক টানে টুপি খুলে জল ঝেড়ে ফেলতে চাইল হাত নাচিয়ে, এবং তখনই তার ন্যাড়া মাথা দেখতে পেল অর্জুন। লাল মাথা। লোকটা যে বিদেশি তা বোঝা যায়, বয়স বেশি নয়। এই কি সেই পিটার? অর্জুন শিহরিত হলো। 2 মিনিটের মধ্যে লোকটা আবার জিপে ফিরে গিয়ে মুহূর্তেই উদা হয়ে গেল। একটু সচকিত হয়ে পিছনে ফিরে তাকাতেই বৃদ্ধ বললেন, দ্যাট হোটেল, রুম নাম্বার 15। অর্জুন দেখলো একটা বিশাল ছাতা নিয়ে বৃদ্ধ কাউন্টার ছেড়ে এগিয়ে আসছেন। কাম কাম। ছাতাটা খুললে মনে হলো 4 জন মানুষ স্বচ্ছন্দে ওই ছাতার তলায় হেঁটে যেতে পারে। বৃদ্ধের সঙ্গে রাস্তাটা পার হয়ে এলো অর্জুন। হোটেলের দরজায় তাকে পৌঁছে দিয়ে সরল হেসে বৃদ্ধ আবার দোকানে গেলেন। অর্জুন বুঝতে পারছিল না এই হোটেলে তাকে আসতে হবে কেন। বৃদ্ধ যেভাবে নাম শুনে তার সাহায্যের জন্য এগিয়ে এলেন তাতে বোঝাই যাচ্ছে আগে থেকে নির্দেশ ছিল। কিন্তু ড্রাইভারকে তাকে হোটেলে না নামিয়ে দোকানের সামনে নামালো কেন? বিষ্ণু সাহেব কি এখন এই হোটেলে আছে? হোটেলটা পরিষ্কার, খুব উঁচু দরের নয়, আবার হেজিপেজিও নয়। সে এগিয়ে যেতেই রিসেপশনে দাঁড়ানো সুবেশ পুরুষ জিজ্ঞাসা করলো, ইয়েস স্যার, রুম নাম্বার 15। অর্জুন বলেই বুঝলো এর বেশি সে জানে না। ফার্স্ট ফ্লোর, লেফট সাইড। দোতলায় উঠে এলো অর্জুন। সিঁড়িতে কার্পেট পাতা করিডোরে। 15 নম্বর ঘরের দরজা বন্ধ। সামান্য ইতস্তত করে নক করল অর্জুন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আর বিষ্ণু সাহেব একগাল হেসে বললেন, কামিন। আপনি এখানে? কালিম্পং তো আমারই জায়গা। বসো বসো, যা বৃষ্টি। কিছু খাবে, চা বা কফি? বিষ্ণু সাহেব দুহাত ছড়িয়ে জিজ্ঞাসা করলেও সেদিকে মন ছিল না অর্জুনের। ঘরে 2টো বিছানা, ব্যবহৃত হয়নি আদৌ। টেবিল বা অন্য কোথাও মানুষের বসবাসের কোনো চিহ্ন ছড়িয়ে নেই। সে মাথা নাড়ল। না, কিছু খাবো না। আপনি এখানে কেন? মাঝে মাঝে তো হোটেলে থাকতে ইচ্ছে হয়। এরাও আমাকে খুব ভালোবাসে। নাও, হাতটা ছড়িয়ে বসো। জানালাটা খুলে দিলে বৃষ্টি দেখতে পাবে। রবীন্দ্রনাথ কালিম্পংয়ের বৃষ্টি দেখতে খুব ভালোবাসতেন। চেয়ারে বসে পা দোলালেন বিষ্ণু সাহেব। অর্জুন বলল, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ওখানে আমার 5 দিন থাকার কথা ছিল, কিন্তু আপনি আজকেই দেখে পাঠালেন। কি ব্যাপার? তুমি কিছু টের পাওনি? ওরা মানে আমাদের প্রতিপক্ষ সব জেনে গেছে। তুমি কে, কোত্থেকে এসেছো, এসব ওরা জেনে ফেলেছে। তুমি কি জানো? বিষ্ণু সাহেব তখনও হাসছিলেন। কি করে জানলো? অর্জুন হতভম্ব। এ খবর বিষ্ণু সাহেবের কাছে এলো কি করে? এটা আমিও জানি না। বসো, আরাম করো, যা হওয়ার তা হয়েছে। অর্জুন বসল। বাইরে বৃষ্টির তেজ আরো বেড়েছে। বিষ্ণু সাহেব বললেন, তোমরা এবার এমন সময় কালিম্পংয়ে এলে যে কোথাও বেড়াতে যাওয়ার উপায় নেই। কথাটা শেষ হতে জিভে একটা শব্দ করলেন তিনি। তাতে আফসোস বোঝালো। অর্জুন জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই ওরা কারা? জানি না ভাই, তবে শুনেছি খুব ডেঞ্জারাস। আপনি এই জন্যই আমাকে ডেকে পাঠালেন? হ্যাঁ, বেঘরে তোমার প্রাণ গেলে কি ভালো লাগবে? আপনি কি অমলদার কাছে রিপোর্ট পাঠিয়েছেন? নিশ্চয়ই। তাহলে আমি কি করব? জলপাইগুড়িতে ফিরে যাব? যাবে কি করে? তিস্তা বাজারের আগেই বিরাট ধস নেমেছে। রাস্তা বন্ধ। মনে হচ্ছে পরশুর আগে নিচে গাড়ি নামবে না, যা বৃষ্টি।
অর্জুন হতাশ হলো। ঠিক সেই সময় দরজায় শব্দ হতে বিষ্ণু সাহেব তড়াক করে উঠে সেটাকে খুলতেই একটা হোটেল বয়কে দেখা গেল। অর্জুনের বর্ষাতি হাতে দাঁড়িয়ে আছে। একগাল হেসে নেপালি ছেলেটি বলল, ওয়াং সাহেব পাঠিয়ে দিয়েছেন। হাত বাড়িয়ে সেটিকে নিতে ছেলেটি চলে গেল। বিষ্ণু সাহেব বললেন, দোকানে ফেলে এসেছিলে বুঝি? গোয়েন্দাদের কিন্তু খুব সতর্ক থাকতে হয়। কিন্তু ওয়াং খুব ভালো লোক, আমার বন্ধু। আমি ওর কাছ থেকে মাঝে মাঝে বিরল জিনিস কিনি। অর্জুনের কিছুই ভালো লাগছিল না। সে উঠে দাঁড়ালো। আমি একটু ঘুরে আসছি। কোথায় যাচ্ছ? বাইরে ভীম বেগে জল পড়ছে। বর্ষাতিটা দেখিয়ে অর্জুন বলল, এটা আছে, ঘন্টাখানেকের মধ্যে ফিরবো। বিষ্ণু সাহেব বোধহয় আপত্তি জানাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে এলো অর্জুন। কোথাও যাওয়ার নির্দিষ্ট ভাবনা মাথায় নেই। আসলে ওই ঘরে বসে থাকতে ইচ্ছে হচ্ছিল না তার। পুরো ব্যাপারটাই কেমন যেন বিগড়ে যাচ্ছে। বিষ্ণু সাহেব এত উৎসাহী হয়ে তাকে হোটেলে ডেকে আনলেন কেন? এটা সম্ভব রায় সাহেব ওকে জানিয়েছেন অর্জুনের পরিচয় আর গোপন নেই। হয়তো সীতা তার বাবাকে বলেছে সে কথা, তাই তিনি বিষ্ণু সাহেবকে বলেছেন ফিরিয়ে নিয়ে যেতে অর্জুনকে। কিন্তু তাহলে আসবার সময় রায় সাহেবকে ওরকম চিন্তিত দেখাচ্ছিল কেন? সেটা কি ওর অভিমান? বর্ষাতিতে মাথা এবং শরীর ঢেকে অর্জুন রাস্তায় নেমে এলো। ওপর থেকে নিচে চলে গিয়েছে চওড়া রাস্তা, দুপাশে দোকান। বৃষ্টির জল ঝর্ণার মতো ধেয়ে যাচ্ছে নিচে। বর্ষাতি পরে বৃষ্টিতে হাঁটতে দারুণ লাগে। সূর্য নেই, বেলাও পড়ে এলো। এখনই বেশ সন্ধে সন্ধে। রাস্তায় লোকজন নেই। অর্জুন হাঁটতে হাঁটতে টোব্যাকোর দোকানে চলে এলো। একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে কাউন্টারে বই পড়ছিল। সিগারেট ছাড়াও তামাক, চুরুট এবং পাইপ বিক্রি হয় এখানে, প্রচুর স্টক। মেয়েটি ওকে দেখে হাসল। সঙ্গে সঙ্গে মতলব এসে গেল মাথায়। অর্জুন বলল, আমাকে মিস্টার পিটার পাঠিয়েছেন। উনি কি দোকানে কিছু ফেলে গেছেন? পিটার? কে পিটার? মেয়েটি বিস্মিত। আপনার দোকানে এসেছিলেন কিছুক্ষণ আগে, জিপ চালিয়ে। ওহো, সেই আমেরিকান ভদ্রলোক, ন্যাড়া মাথা। ওর নাম পিটার নাকি? অর্জুন মাথা নাড়ল। ওর ভয় ভয় হলো মেয়েটা লোকটাকে কতটা চেনে। বেশি চিনলেই মুশকিলে পড়বে সে। মেয়েটিকে কিন্তু দ্বিধাগ্রস্ত দেখালো। আমাকে তো বলেছিল ওর নাম জন। পাসপোর্টে যেন সেটাই লেখা আছে। আপনি পাসপোর্ট দেখেছিলেন? হ্যাঁ, মানে উনি কিছু ডলার ভাঙিয়েছিলেন আমার ভাইয়ের কাছে। ওর লাইসেন্স আছে? আমার ভুলও হতে পারে। হ্যাঁ, কি বলছিলেন জানো? ওহো না, উনি তো কিছু ফেলে যাননি। মেয়েটি চারপাশে তাকালো। অর্জুন হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক আছে, আমি ওকে সেই কথাই বলেছি। দোকান ছেড়ে বৃষ্টিতে নামতেই পেছন থেকে ডাকলো মেয়েটি, আপনি এখনই উডল্যান্ডে যাচ্ছেন? উডল্যান্ডটা কি বুঝতে না পারলেও মাথা নাড়ল অর্জুন। মেয়েটি বলল, উনি আমাকে একটা বিশেষ তামাকের জন্য রিকোয়েস্ট করেছিলেন, তখন সেটা খুঁজে পাইনি। আজ বৃষ্টির জন্য আমি এখনই দোকান বন্ধ করব। আপনি কি দয়া করে প্যাকেটটা পৌঁছে দেবেন? অর্জুন মাথা নাড়ল। মেয়েটি একটা ছোট্ট তামাকের কৌটো প্যাক করে তার হাতে তুলে দিতে সে জিজ্ঞাসা করল, দাম কত? উনি অ্যাডভান্স দিয়ে গেছেন। প্যাকেটটা নিয়ে রাস্তায় নেমে এলো অর্জুন। ভেতরে ভেতরে সে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। পিটার কিংবা জন যাই হোক না কেন, লোকটার একটা জিনিস সে হাতিয়ে নিতে পেরেছে। বর্ষাতির পকেটে সেটাকে ঢুকিয়ে অর্জুন বাজারের দিকে এগিয়ে যেতেই চমকে উঠল। পিটার! সেই জিপটা চালিয়ে উত্তর দিকে চলে গেল। ভাগ্যিস একটু আগে লোকটা তামাকের জন্য দোকানে আসেনি, তাহলে যে কি হতো কে জানে। ঘণ্টাখানেক আগেই হোটেলে ফিরে এলো অর্জুন। বৃষ্টিতে প্রথম কিছুক্ষণ ঘুরতে মন্দ লাগে না, তারপরে কেমন একঘেয়েমি এসে যায়। ঘরের দরজায় নক করতেই বিষ্ণু সাহেবের গলা কানে এলো, কামিন। ভেতরে পা দিতেই চমকে উঠল অর্জুন। বিছানায় চিত হয়ে শুয়ে আছেন অমল সোম। চোখ বোঝা, শুধু পায়ের পাতা নড়ছে। সেই অবস্থায় তিনি বললেন, খামোখা বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল? পাহাড়ের বৃষ্টির জল খুব খারাপ। অর্জুনের চমক ভাঙতে কয়েক মুহূর্ত লাগলো। তারপর খুব দ্রুত স্মার্ট হবার চেষ্টা করলো সে। খামোখা নয়, এই তামাকটা নিয়ে এসেছি। কি তামাক? অমল সোমের চোখ তখনও বন্ধ। পিটার কিংবা জন অর্ডার দিয়েছিল টোব্যাকোর দোকানে।
জন স্নো, নির্লিপ্ত গলায় বলল অমল সোম। বোধহয় ডাকনাম পিটার। না, আমেরিকানদের লিমিটেড ডাকনাম থাকে, যেমন রবার্ট হলো বব, উইলসন উইলি, এডওয়ার্ড হবে টেড, এইরকম 8-9টা। কিন্তু সীতা বলল ওর নাম পিটার। এবার অমল সোম উঠে বসলেন। আজকের খবর কি? অর্জুন সকাল থেকে যা যা ঘটেছিল সব খুলে বলল। অমল সোম একটু সময় নিল। রায় সাহেবের সামনে কুকুরগুলোর পিঠে হাত দেওয়ার কি দরকার ছিল? অর্জুন মুখ নিচু করল। আমি তখন ঠিক বুঝতে পারিনি। ভুল, একটা ভুলই প্রচুর ক্ষতি করে দেয়। ওরা সন্দেহ করেছিল, নিশ্চিত হলো। পিটার বা জনের সঙ্গে কার কার সম্পর্ক আছে এ বাড়িতে? মানে তোমার কি মনে হয়? সীতার আছে, হয়তো ওর সেই বুড়ি আন্টিরও আছে। কথাগুলো বলার সময় অর্জুনের বিস্ময় বাড়ছিল। এত কথা অমল সোম জানলেন কি করে? এই সময় চা নিয়ে এলো বেয়ারা। সে চলে যাওয়ার পর বিষ্টু সাহেব একটা প্লাস্টিকের কৌটো থেকে চানাচুর বের করে বললেন, বৃষ্টির দিনে জমে ভালো, ক্লাস জিনিস। এর পরের বার একটু বেশি করে আনবেন তো। অর্জুনের কাছে স্পষ্ট হলো ওটা দাদুর চানাচুর। আজ সকালে বিষ্টু সাহেব তাকে যখন খাইয়েছিল তখনই বোঝা উচিত ছিল। তার মানে চানাচুর অমলদা এনেছিলেন। অত ভোরে নিশ্চয়ই আসেননি। তাহলে কি অমলদা গতকাল ওদের পেছন পেছন রওনা হয়েছিলেন? আর আজ তাকে চলে আসতে বলাও নিশ্চয়ই অমলদার নির্দেশে। চা খেতে খেতে অমলদা টোবাকোর প্যাকেটটা খুললেন। তারপর নাকের কাছে নিয়ে এসে নিঃশ্বাস টেনে বললেন, চমৎকার। বিষ্টু সাহেব উল্লসিত গলায় বললেন, এককালে আমি খুব পছন্দ করতাম পাইপ। মেড ইন কি দেখুন তো? কিউবা। এত বদ গন্ধ আমি জীবনে পাইনি। বলে হাতে সামান্য তামাক ফেলে চটকে নিয়ে জিভে ফেলতেই উঠে চলে গেলেন টয়লেটে। বেসিনে জল পড়ার আওয়াজ হল। ফিরে এসে টোবাকোর বক্সটা বন্ধ করে বললেন, কুল যে জোর আছে। অর্জুন জিজ্ঞাসা করলো, কখন এসেছেন অমলদা? সন্ধেবেলায়। তোমরা চলে যাবার পর খবর পেলাম হরিমাধবের ষাঁড়গুলোকে মেরেছে একটা সাদা নারামাথা সাহেব। সে নাকি হরে কৃষ্ণ পার্টির লোক ধরে মন্দিরে এসেছিল, তারপর কৃষ্ণের জীবদের প্রসাদ খাইয়ে চলে গিয়েছে। একটা বুড়ি তখন গদগদ হয়ে দৃশ্যটা দেখছিল। সেই পরে পুলিশকে বলে, আমার বাড়ির সামনেও নাকি ন্যাড়া মাথা সাহেব জিপ থামিয়ে দাঁড়িয়েছিল। হাবুর বন্ধু অশ্বিনী কালী সে কথা বলল। তখনই বুঝলাম যে এসেছিল সে রায় সাহেবকে ভালোভাবে অনুসরণ করে গিয়েছে। আর তোমার পরিচয়ও তার অজানা নয়, কারণ রায় সাহেবের ভাইকে টেলিফোন করে কেউ জিজ্ঞাসা করেছিল তিনি চলে গিয়েছেন কিনা, এবং গেলে সঙ্গে কে গেছেন। ভদ্রলোক জানিয়ে দিয়েছেন উনি একাই গেছেন। অতএব ওর ভাইপো হয়ে থাকা তোমার পক্ষে সম্ভব নয়। সুতরাং পত্রপাঠ তোমাকে ফিরিয়ে আনা দরকার। ওর নাম জন স্নো জানলে কি করে? হোটেলে ওই নামে ঘর নিয়েছে। যাক, এখন একটু রেস্ট নাও সবাই। আমার মনে হয় বিষ্টু সাহেব আপনার বাড়ি ফিরে যাওয়াই ভালো। রাত হয়ে গেলে বৃষ্টির মধ্যে চলতে খুব অসুবিধায় পড়বেন। অমল সোম আবার শুয়ে পড়লেন। কোনো অসুবিধা নেই, আমি তো পাশের ঘরটা বলে রেখেছি। শিবহীন চক্ষু হয়? এই কালিম্পংয়ে এত বড় ঘটনা আজ রাত্রে ঘটবে আর আমি আরাম করে ঘুমাবো? খেপেছেন? অমল সোম বোধহয় একটা রূঢ় কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মত পাল্টালেন। কিন্তু অর্জুনের খুব কৌতূহল হচ্ছিল, কোন ঘটনা ঘটবে আজ রাত্রে? অমলদাকে জিজ্ঞাসা করা বোকামি হবে। তেমন বুঝলে অমলদা নিজেই বলবেন। কিন্তু তার মনটা খুব বিষণ্ণ হয়ে গেল। অমলদা বিশ্বু সাহেবকে জানাতে পারেন, আর সে হঠাৎ খুব দূরের লোক হয়ে গেল। মাঝখানে বৃষ্টি থেমেছিল। আজ কালিম্পংয়ে লোডশেডিং। ঘুটঘুটে অন্ধকার শহরটায় নেমেছে। মাঝে মাঝে অবশ্য বিদ্যুৎ চমকাচ্ছে। অমলদা সেই যে ট্রেনে ঘুম দিয়েছিল রাতের খাবারের আগে আর ওঠেনি। অর্জুনের চোখে সন্ধ্যাবেলায় ঘুম আসেনি। যদিও কাল রাত্রে খুব কম সময় ঘুমিয়েছিল সে, কিন্তু আজ বিছানায় শুয়ে খানিক বাদে উঠে পড়েছে। বিশু সাহেব পাশের ঘরে ছিলেন। হোটেল থেকে বড় বড় কেরোসিনের বাতি দিয়ে গেছে। সে উঠে বাইরে বেরিয়ে বিষ্টু সাহেবের দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। 3 বার শব্দ করার পর অন্ধকার হাতড়ে অর্জুন বুঝলো ঘরের বাইরে থেকে তালা দেওয়া। তার মানে বিষ্টু সাহেব এখানে নেই। রাত্রে খাবার ঘরেই খেয়েছিল ওরা। অমলদা বললেন, অর্জুন, বিষ্টু সাহেবকে একটু ডাকো, কথাবার্তা বলা যাক। এতক্ষণ চুপচাপ খাবার খেয়েছে ওরা।
অর্জুন ভেবেছিল আজ রাত্রে কি ঘটতে যাচ্ছে সেই ব্যাপারে অমলদা নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু মানুষটা এমনই যে সে আশা ছেড়ে দিল অর্জুন। এখন জবাবে বলল, উনি তো ঘরে ছিলেন না। সে কি বাড়ি ফিরে গেলেন নাকি? অর্জুন বাইরে বেরিয়ে এলো। এবার দরজায় তালা নেই। শব্দ করতে ভেতর থেকে সাড়া এলো, হু ইজ দ্যাট? গলাটা কেমন সরু সরু। বিষ্টু সাহেব। তারপরেই দরজা খুলে গেল। অর্জুন দেখলো একটি টিবেটিয়ান ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সামনে। শরীরে পা ঢাকা দুম্বা, মাথায় টিবেটিয়ান টুপি, চিবুকে সাদা সাদা দাড়ি আর চোখে স্টেনলেসের চশমা। ডান হাতে মোটা মালা নিয়ে লোকটা হাসতে অর্জুন বলতে যাচ্ছিল সরি, সেই সময় লোকটা বলল, খাওয়া হয়েছে চিকেন? চমক কাটতেই অর্জুন হেসে বলল, আরে আপনি? একদম চিনতে পারিনি। চেঁচিও না, হোটেলের অন্য লোকও আছে। হঠাৎ মাথায় মদলোক খেলে গেল। ওয়াংয়ের কাছে গিয়ে এগুলো ধার করে এলাম, আর ফলস দাড়িটা আমার কালেকশন। তোমরা তো কিছুতেই এখানে চেম্বার খুলবে না। চেনা যাচ্ছে? বিন্দু মাত্র না। আপনাকে অমলদা ডাকছেন। অমলদা পর্যন্ত বিষ্ণু সাহেবকে দেখে অবাক। তারপর বললেন, চমৎকার, এখন 9টা বাজে, বৃষ্টিও নেই। আপনি তামাকের কৌটোটা নিয়ে সোজা উডল্যান্ড হোটেলে যান। গিয়ে জন কিংবা পিটারকে বলুন আপনার মেয়ে এতে পাঠিয়ে দিয়েছেন। তারপর চেষ্টা করবেন গল্প জুড়তে, অন্তত 10টা পর্যন্ত। পারবেন না? বিষ্ণু সাহেব ঢোক গিললেন। একাই যেতে হবে? হ্যাঁ, সঙ্গে আমরা গেলে ও বিশ্বাস করবে? তা করবে না, তবে ওরা তো খুব সাংঘাতিক। হোক না, আপনাকে তো কিছু করবে না। ওখান থেকে ফেরার সময় যা বলেছি তাই করবেন। অর্জুন আমার সঙ্গে চলুক, বাইরে অপেক্ষা করবে। বিপদ দেখলে। না না, অর্জুনের অন্য কাজ আছে। আপনি যে মেকআপ নিয়েছেন তাতে শিবের বাবাও টের পারবে না আপনি কি। শিবের তো বাবা ছিল না কোনো কালে। ব্যাপারটা যে বিষ্ণু সাহেবের একটুও মনোপুত হয়নি বোঝা যাচ্ছিল, কিন্তু বাধ্য হয়ে তিনি বেরিয়ে পড়লেন। মিনিট 5 বাদেই অমল সোম বললেন, এবার আমাদের তৈরি হতে হবে অর্জুন। এখান থেকে উডল্যান্ড হোটেলে যেতে আসতে কম করে 40 মিনিট সময় লাগবে। আমি চাই না বিষ্ণু সাহেবের কোনো ক্ষতি হোক। লোডশেডিংটা খুব বড় কারণেই হয়েছে আজ। ওরা যখন হোটেল ছেড়ে বের হলো তখন ঘুটঘুটি অন্ধকার। রিসেপশনেও কোনো লোক ছিল না। এখন এই মুহূর্তে যদিও অন্ধকার, কিন্তু অমল সোমকে চিনতে পারবে এমন মানুষ পৃথিবীতে নেই। ন্যাড়া মাথা, শরীরে কালো বর্ষাতি চুল সমেত একটি মানুষের মাথা মাত্র 30 মিনিটে ন্যাড়া হয়ে গেল অর্জুনের সামনে। যতক্ষণ অমলদা মেকআপ নিচ্ছিলেন ততক্ষণ তার কাজ ছিল শীষ দিয়ে যাওয়া। ঠোঁট সরু করে সেই সুরটা আধ ঘন্টা ধরে বাজাতে হয়েছিল তাকে। মাঝে মাঝে জিভে ব্যথা হয়েছে, দম পড়িয়েছে, কিন্তু থামেনি। মেকআপ শেষ করে অমলদা বলেছিলেন, গুড। হোটেল ছেড়ে বেশ কিছুটা এগিয়ে রাস্তার বাঁকে একটা কাঠের দোতলা বাড়ি। বাড়িটার সামনে দাঁড়িয়ে অমল সব চাপা গলায় বললেন, এটা ওয়াং এর বাড়ি। ভারী ভালো মানুষ, জিপে উঠে বস। কার জিপ? ওয়াং এর। আমি চাবিটি নিয়ে রেখেছি। হেডলাইট জ্বলতেই ঘুমন্ত শহরটা দেখা গেল। জনমানব শূন্য পথ খাঁ খাঁ করছে। অমলদার কিডস ব্যাগ ঠিক মাঝখানে। ওর মধ্যে যে কি নেই তাই বলতে পারা মুশকিল। পাহাড়ি রাস্তায় পাক খেতে খেতে জিপ উঠছিল, এবং তখনই বৃষ্টি নামল। রায় সাহেবের বাড়ির অন্তত 200 গজ দূরে গাড়িটাকে রাখলেন অমল সোম। এখানে রাস্তা সামান্য চওড়া, ডান দিকে একটু ঢুকে গেছে। গাড়িটাকে সেখানে রাখায় বড় রাস্তা থেকে নজর করা যাবে না। এখন জলের ফোঁটা আরো মোটা হয়েছে। আলো নিভিয়ে ইঞ্জিন বন্ধ করে স্টিয়ারিং এ হাত রেখে অমল সোম বললেন, আমাদের আজ মিথ্যাচরণ করতে হবে। কাল রাত্রে জন এসেছিল 1টা নাগাদ। ও ভেতরে ঢুকেছে আরো অনেক পরে। আমার মনে হয় আজ ভোরের আগেই আসবে, কারণ মাঝরাত্রে জিপ চালিয়ে তার পক্ষে নিচে যাওয়ার খুব ঝুঁকি থাকবে। অর্জুন বলল, নিচে যাবে কি করে? রাস্তায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। অমল সোম চট করে মুখ ফেরালেন। কথাটা একদম মনে ছিল না আমার। ইস, তাহলে তো আজ জন এদিকে নাও আসতে পারে। কাল তো এদিকে এসেছিল। কাল এসেছিল খবর দিতে, আজ আসবে ভেবেছিলাম নিয়ে যেতে। অমল সোম বললেন, ভালোই হলো, নিশ্চিন্তে কাজ করা যাবে। বৃষ্টির মধ্যেই ওরা নিচে নামল।
ওয়াটারপ্রুফের তলায় সোয়েটার থাকা সত্ত্বেও অর্জুন কেঁপে উঠল। তারপর অমল সোমের সঙ্গে পা ফেলে বড় রাস্তায় চলে এলো। চারপাশে কোনো প্রাণীর শব্দ নেই, কোনো গাড়ি আসছে না এই রাস্তায়। একপাশে পাহাড় আর জঙ্গল, দূরে কিছু বাংলো প্যাটার্নের বাড়ি। অমল সোম বললেন, কেমন লাগছে? অর্জুন বলল, এবার পুলিশে খবর দেননি না? না, ঘরের কেলেঙ্কারি বাইরে যাক রায় সাহেব চান না। যদি আমরা ব্যর্থ হই তাহলে বিষ্ণু সাহেব তো রইলেনই পুলিশকে সব জানানোর জন্য। ওরা হাঁটতে হাঁটতে একটা মোড়ে এসে দাঁড়ালে অমল সোম জিজ্ঞাসা করলেন, সোজা নেমে গেলে বাংলোর গেট, তাই না? অর্জুন মাথা নাড়ল। অমলদা হঠাৎ ডান দিকে নেমে বললেন, সাবধানে এসো, জোঁক আছে। জোঁক বস্তুটার সঙ্গে খুঁটিমারি রেঞ্জে গিয়েই পরিচিত হয়েছিল অর্জুন। একবার ধরলে ছাড়ানো মুশকিল। কিন্তু অমলদা এদিকে কোথায় যাচ্ছে? পথ নেই, জঙ্গল সরিয়ে পথ করে নিতে হচ্ছে। গাছের গায়ে জমে থাকা জল ছিটিয়ে পড়ছে সর্বাঙ্গে, তার উপরে সাপের ভয় আছে। একসময় ওরা সেই পাঁচিলটার কাছে পৌঁছে গেল। আকাশে আজ এক ফোঁটাও আলো নেই, কিন্তু ঝাপসা বাংলো বাড়ি কিংবা প্রাসাদটাকে দেখা যাচ্ছে। কোনো ঘরে আলো জ্বলছে না। পাঁচিলটা এখানে বুক অবধি, তার উপর কাঁটা তার লাগানো। চাপা গলায় অমল সোম বললেন, আমরা এখানে অপেক্ষা করব, এই ঝাঁকড়া গাছটার নিচে, চলো। ঠিক সেই সময় চাপা গর্জন কানে এলো। চারটে জন্তু ভেতরে পাক খাচ্ছে। গন্ধ পেয়েছে ওরা, কিন্তু বৃষ্টির জন্যই সঠিক হদিশ পাচ্ছে না। সে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি ভেতরে ঢুকবেন? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বললেন অমলদা। আর সঙ্গে সঙ্গে শরীর হিম হয়ে গেল অর্জুনের। আজ সকালবেলায় খাঁচার বাইরে নিরপেক্ষ থেকে সে যা করেছিল তাতে অনেকটাই মজা ছিল। এখন গোল আকাশের তলায় চারটে রাক্ষসের সামনে দাঁড়িয়ে সেই গাছটা যদি উল্টে যায়, ওরা যদি ঝাঁপিয়ে পড়ে। জলে দাঁড়িয়ে শরীর অবশ হয়ে আসছিল। ওয়াটারপ্রুফের বর্ম ভেদ করে ঠান্ডা ঢুকছে ভেতরে। হঠাৎ অমলদা বললেন, শীষটা দাও। অর্জুন শীষ দিল। প্রথমে ভালো করে স্বর বের হলো না, পরে সঠিক হতেই একটু শব্দ হলো ওপাশের বাগানে, এবং তারপরেই জানোয়ার চারটে উদয় হলো সামনে। উৎকীর্ণ হয়ে ওরা শীষ শুনছিল। অমলদা ব্যাগ খুলে চটপট কিছু বের করে ওটাকে অর্জুনের হাতে ধরিয়ে দিয়ে সাঁ করে অন্ধকারে মিশে গেলেন। অর্জুন সমানে সুরটা বাজাচ্ছিল। কুকুরগুলো নড়ছে না, এবং তার কিছুক্ষণ বাদেই আর একটা শীষ শুনতে পেয়ে অর্জুন থেমে গেল। কুকুরগুলো ছুটে গেল ওপাশে। অর্জুন দেখলো একটা লোক যেন মাটি ফুঁড়ে ওপরে উঠে শীষ দিচ্ছে। সুরটা তার চেয়ে অনেক ভালো। কুকুরগুলো এবার চারপাশে চাকরের মতো দাঁড়িয়ে। সুর দিতে দিতে লোকটা এগিয়ে গেল বাংলোর দিকে। কুকুরগুলো এবং মানুষটাকে আর দেখা গেল না। গাড়িটার আড়ালে ওরা মিলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গাছের ডালগুলো নড়ে ওঠে। অর্জুন বুঝলো কেউ আসছে। যে আসছে সে বেশ নিশ্চিন্ত, কারণ শব্দ করতে তার দ্বিধা হচ্ছিল না। অর্জুন কিছুই দেখতে পাচ্ছিল না, তবে বেশ ভারী পা এগিয়ে গেল পাঁচিলটার দিকে। যাওয়ার সময় তার শীষ বাজল, সেই সুর এবং স্পষ্ট। তারপরেই অর্জুন লোকটাকে দেখতে পেল। মাটি ফুঁড়ে এসে বাগানে যেন উঠে দাঁড়িয়ে অবাক হয়ে শীষ দিচ্ছে। বোধহয় কুকুরগুলোকে দেখতে না পেয়ে সে কিছুটা হতভম্ব। তারপর এক পা এগিয়ে আবার দাঁড়ালো। পিটার কিংবা জন। অর্জুন এবার চিনতে পারল। ও আরেকটু এগোলেই অমলদার দেখা পাবে। ওখানে দাঁড়িয়ে থাকলেও অমলদার ফেরার সময় মুখোমুখি হবে। অতএব যেমন করেই হোক ওকে ওখান থেকে সরানো দরকার। অর্জুন কিছু না ভেবে পেয়ে শীষ দিল একই সুরে। সঙ্গে সঙ্গে লোকটা ঘুরে দাঁড়ালো। ভীষণ চমকে উঠেছে সে। শীষটা কোত্থেকে আসছে ঠাউর করতে চাইল। তৎক্ষণাৎ চুপ করে গেল অর্জুন। পকেট থেকে কিছু একটা দ্রুত বের করে লোকটা এগিয়ে এলো পাঁচিলের দিকে। অর্জুন গাছের সঙ্গে মিশিয়ে ফেলল নিজেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে বাংলোর দিকে ফিরে আবার শীষ দিতেই অর্জুনও শীষ দিল। সঙ্গে সঙ্গে লোকটা আবার ঘুরে দাঁড়ালো, এবং তারপরেই এক লাফে চলে গেল যেখান থেকে সে উঠে দাঁড়িয়েছিল সেখানে। বোঝা যাচ্ছে খুব ঘাবড়ে গেছে লোকটা। এবং সেই সময় একটা মূর্তিকে ছুটে আসতে দেখা গেল এইদিকে। লোকটি ঘুরে দাঁড়ালো। সীতা! নো! মেয়েটি থমকে দাঁড়ালো। সীতা, আমি পিটার। নো, পিটার ওখানে কুকুরগুলোকে সামলাচ্ছে। মুখে হাত চাপা দিয়ে মেয়েটা দুপা পিছিয়ে গেল। লোকটা এক পা এগুলো। কি যাতা বলছো? আমাকে তুমি চিনতে পারছো না? আমি ভেতরে যাব কি করে? মেয়েটি এতক্ষণে বোধহয় ধাতস্থ হলো। কিন্তু ওই লোকটাকে কুকুরগুলোর সঙ্গে আমার জানালার নিচে গিয়ে ডাকলো
যেমন তুমি দেখো। সীতা এবার এগিয়ে এসে পিটারের পাশে দাঁড়াতেই অর্জুন শীষ দিল। সঙ্গে সঙ্গে পিটার মুখ ফিরিয়ে বাইরের জঙ্গলটাকে দেখলো। তারপর বলল, আমরা ফাঁদে পড়েছি, লেটস রান। সঙ্গে সঙ্গে উদা হয়ে গেল পিটার এবং তারপর সীতা। অর্জুন বুঝতে পারছিল না সে এবার কি করবে, কারণ অমলদাকে দেখা যাচ্ছে না। এবং তখনই অমলসম বেরিয়ে এলেন বাংলোর আড়াল থেকে। অর্জুন অনুমান করলো পাঁচিলের নিচে নিশ্চয়ই গর্ত আছে। তৎক্ষণাৎ অমলদা চলে গেলেন গাছের তলায়। চলো, আর দাঁড়িয়ে থেকে কি হবে? অর্জুন উত্তেজিত গলায় বলল, কিন্তু ওরা পালিয়েছে এদিক দিয়েই। জানি, কুকুরগুলোকে লক আপে ঢোকাতে দেরি হয়ে গেল, চলো। একদম ব্যস্ত না হয়ে অমলদা বড় রাস্তায় চলে এলেন। ওরা যখন সামনে তাকালো তখন একটা গাড়ি নিচে নেমে যাচ্ছে। বৃষ্টিতে তার আলো দেখা যাচ্ছিল। অর্জুন উত্তেজিত হয়ে বলল, অমলদা, তুমি তো বললে ধস নেমে পথ বন্ধ হয়ে গিয়েছে, তাই না? নিরুদ্বেগ পায়ে ওরা গিয়ে জিপে উঠল। অমলদা বলল, পিটারের বিরুদ্ধে এতদিন কোনো অভিযোগ করলে আইনে টিকতো না। যে কোনো বিদেশি এখানে আসতে পারে অনুমতি নিয়ে, কিন্তু সঙ্গে অস্ত্র রাখতে পারবে না। ওর কাছে অস্ত্র ছিল সেটা এইমাত্র জানতে পারলে? রায় সাহেবের মেয়েকে ও ইলোপ না করা পর্যন্ত কোনো চার্জ আনা যেত না। আর আজ সে এসেছিল সীতাকে জানাতে। 2 দিন অপেক্ষা করতে হবে পালানোর জন্য, কিন্তু পরিস্থিতির চাপে ওকে আজ সীতাকে নিয়ে যেতে হলো। চলো থানায় যাই। অমলদা জিপটাকে চালু করলেন। অর্জুন জিজ্ঞাসা করলো, কেন? ওখানে বিষ্ণু সাহেব আছেন, ওকে বলেছিলাম সেইখানে থাকতে। থানার গায়ে বিরাট হ্যাজাক চলছে এবং গোটা 3 বাড়ি। অর্জুন অমলদার সঙ্গে ভেতরে ঢুকতেই বিষ্ণু সাহেব এগিয়ে এলেন। মেয়েটি যে কি কুৎসিত দেখতে, কি বলবো। অমলদা বললেন, ওসি কোথায়? ভেতরে, ঠিক বাজারের মুখেতেই ওদের ধরে ফেলা হয়েছে। 2 বার গুলি চালিয়েছিল। একটা আমার ঠিক কান ঘেঁষে। মাথায় হাত বোলালেন বিষ্ণু সাহেব। গুলি করে উন্ডেট করতে ধরা দিল। এই সময় ওসি বাইরে বেরিয়ে আসতেই বিষ্ণু সাহেব পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোক বললেন, আপনার নাম শুনেছি, সেই দূরবীন দ্বারার কেসটা তো? কিন্তু মেয়েটি কিছুতেই স্বীকার করছে না ওকে ইলফ করা হয়েছিল। কেস তো টিকবে না। অমলদা বললেন, নিশ্চয়ই পিটার গুলি চালিয়েছে, হত্যা করতে চেয়েছিল, বেআইনি আর্ম রেখেছিল, এটাই যথেষ্ট। মেয়েটিকে ওর বাড়িতে পাঠিয়ে দিন। আপনার কেস পিটারের বিরুদ্ধে। মেয়েটির উল্লেখ না করলেই হলো। ওসি বুঝতে পারলেন ব্যাপারটা। হেসে বললেন, ঠিক আছে, রায় সাহেবকে বলবেন আমাদের কথা মনে রাখতে। ওর নির্দেশে একজন সেপাই সীতাকে নিয়ে আসতেই চমকে উঠল অর্জুন। মাথায় চুল নেই। সকালে যে লম্বা চুল দেখেছে সেটা কি পরচুল? এখন কানের ওপর থেকে অনেকখানি দুপাশে কামানো, শুধু মাঝখানে সরু ছাঁটা চুল কুৎসিত করেছে মুখটাকে। অর্জুনকে দেখা মাত্র তাও মুখ বিকৃত হয়ে গেল। থুপ করে থুতু ফেলল। সেপাইটা যখন তাকে জোর করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল তখন অর্জুনের চোখের সামনে সেই ছবিটা ভেসে উঠল। পাঙ্ক বইটার রঙিন প্রচ্ছদের মেয়েটি যেন এইমাত্র হেঁটে গেল ওর সামনে দিয়ে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।